প্রধানমন্ত্রীকে ফুলেল অভ্যর্থনা জানাচ্ছেন মাননীয় মন্ত্রী, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং মাননীয় মেয়র, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। সাথে রয়েছেন মাননীয় সংসদ সদস্য, ঢাকা ৮ স্থানীয় সরকার বিভাগের সম্মানিত সচিব এবং ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা। সুধীমণ্ডলী, এখন স্থানীয় সরকার বিভাগের আওতাধীন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন কর্তৃক বাস্তবায়নাধীন 10 তলা বিশিষ্ট বঙ্গবাজার পাইকারি নগর বিপণী বিতান নির্মাণ প্রস্তাবিত বীর মুক্তিযোদ্ধা শেখ ফজলুল হক মনি সরণি ইনার সার্কুলার রিং রোডের বেড়িবাঁধ রায়ের বাজার স্লুইস গেট থেকে লোহার ব্রিজ পর্যন্ত রাস্তার উন্নয়ন, ধানমন্ডি লেকে নজরুল সরোবর নির্মাণ এবং হোসেন শহীদ সোহরাওয়ার্দী শিশু পার্ক আধুনিকীকরণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এমপি। মাননীয় প্রধানমন্ত্রী এইমাত্র ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন কর্তৃক বাস্তবায়িত 4টি উন্নয়নমূলক কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন। মাননীয় প্রধানমন্ত্রী, আপনাকে অসংখ্য ধন্যবাদ। সুধীমণ্ডলী, এবারে দেশের শান্তি ও উন্নতি কামনা করে মোনাজাত পরিচালনা করবেন মুফতি মাওলানা মাসুম আল ফারহাদ, পেশ ইমাম হজরত গোলাপ শাহ রহমতুল্লাহি আলিহি মাজার জামে মসজিদ, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বুল আলামিন, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন কর্তৃক আয়োজিত বঙ্গবাজার পাইকারি নগর বিপণী বিতান, ইনার সার্কুলার রিং রোড, হোসেন শহীদ সোহরাওয়ার্দী শিশু পার্ক আধুনিকীকরণ ও নজরুল সরোবর উন্নয়নমূলক কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন উপলক্ষে আয়োজিত আজকের অনুষ্ঠানকে কবুল করে নিন। স্বাধীনতার মহান স্থপতি, সোনার বাংলার প্রতিষ্ঠাতা, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে শহীদ হিসাবে কবুল করুন এবং আপনি তাকে জান্নাতের সর্বোচ্চ মাকাম জান্নাতুল ফিরদাউস নসিব করুন। বঙ্গমাতা শেখ ফজিলতুন্নেসা মুজিব, শেখ কামাল, শেখ জামাল, শেখ রাসেল, শেখ ফজলুল হক মনি, শামসুন্নেসা আরজুমনি সহ যারা 15 আগস্ট কাল রাতে শহীদ হয়েছেন তাদের সকলকে জান্নাতুল ফিরদাউস নসিব করুন। বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বজায় রাখার জন্য যারা জীবন উৎসর্গ করেছেন তাদের সকলকে শহীদ হিসেবে কবুল করে নিন এবং জান্নাতুল ফিরদাউস নসিব করুন। বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বজায় রাখার জন্য যারা যুদ্ধাহত হয়েছেন তাদের সকলকে পরিপূর্ণ সুস্থতা দান করুন। আজকের অনুষ্ঠানের মাননীয় প্রধান অতিথি বঙ্গবন্ধু তনয়া মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পরিপূর্ণ সুস্থতার সাথে দীর্ঘ নেখায়াত দান করুন এবং বাংলাদেশের রাষ্ট্রনায়ক হিসেবে আরও দীর্ঘ সময়ব্যাপী দেশবাসী সেবা করার সুযোগ দান করুন। বঙ্গবন্ধু কনিষ্ঠতনা শেখ রেহানা সহ বঙ্গবন্ধু পরিবারের সকল সদস্যকে পরিপূর্ণ সুস্থতার সাথে দীর্ঘ নেখায়াত দান করুন। উপস্থিত মাননীয় মন্ত্রী পরিষদ সদস্যবৃন্দ, নেতৃবৃন্দ, সংসদ সদস্যবৃন্দ, নেতৃবৃন্দ, মন্ত্রণালয়, সিটি কর্পোরেশনের কর্মকর্তা কর্মচারীবৃন্দ, উপস্থিত সাধারণ জনগণ সহ আমাদের সকলকে সুস্থতার সহিত দীর্ঘ নেখায়াত দান করুন। বাংলাদেশকে শান্তি ও সমৃদ্ধির দেশ হিসেবে কবুল করে নিন। মৃত্যুর সময় আমাদের সকলের জবানে জারি করে দিন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুধীবৃন্দ, এখন একটি নিম গাছের চারা রোপণ করবেন অনুষ্ঠানের প্রধান অতিথি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মাননীয় প্রধানমন্ত্রীকে বৃক্ষরোপণ করার জন্য সবিনয় অনুরোধ করছি।
সুধীবৃন্দ, মাননীয় প্রধানমন্ত্রী একটি নিম গাছের চারা রোপণ করছেন। ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী। সুধীবৃন্দ, এবারে আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি মাননীয় প্রধানমন্ত্রী, অনুষ্ঠানের সভাপতি মাননীয় মন্ত্রী, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়, মাননীয় মেয়র, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন, মাননীয় সংসদ সদস্য, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, শুভেচ্ছা, স্বাগতম। শেখ হাসিনার আগমন বারবার দরকার, শেখ হাসিনার সরকার, শুভেচ্ছা, স্বাগতম। শেখ হাসিনার আগমন, জননেত্রী শেখ হাসিনার আগমন, শুভেচ্ছা, স্বাগতম। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আজকের এই দিনে মুজিব তোমায় মনে পড়ে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। এবারে অনুষ্ঠান শুরু করার জন্য মাননীয় প্রধানমন্ত্রীর সানুগ্রহ অনুমতি প্রার্থনা করছি। মাননীয় প্রধানমন্ত্রী, আপনাকে ধন্যবাদ। সুধী মণ্ডলী, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন কর্তৃক বাস্তবায়নাধীন 4টি উন্নয়নমূলক কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে আপনাদের সাদর আমন্ত্রণ জানাচ্ছি। সুধীবৃন্দ, আজকের এই অনুষ্ঠানে প্রধান অতিথির আসন অলঙ্কৃত করেছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এমপি। অনুষ্ঠানের সভাপতি হিসেবে উপস্থিত আছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব মোহাম্মদ তাজুল ইসলাম এমপি। মঞ্চে আরও উপস্থিত রয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র ব্যারিস্টার শেখ ফজলুল নূর তাপস। উপস্থিত রয়েছেন মাননীয় সংসদ সদস্য ঢাকা ৮ জনাব আফম বাহাউদ্দিন নাসিম। উপস্থিত আছেন স্থানীয় সরকার বিভাগের সম্মানিত সচিব জনাব মোহাম্মদ ইব্রাহিম। সুধীবৃন্দ, মোঘল সাম্রাজ্যের বাংলা প্রদেশের সুবাদার মীর জুমলা কর্তৃক 1660 থেকে 1663 সালের মধ্যে নির্মিত ঢাকা ফটক 2024 সালে পুনরায় সংস্কার করা হয়েছে। ঢাকা নগরের প্রবেশ দ্বার হিসেবে পরিচিত এ ফটকের এবং আসাম অভিযানে ব্যবহৃত বিবি মরিয়ম কামানের প্রতিরূপ সম্মাননা স্মারক হিসেবে মাননীয় প্রধানমন্ত্রীর হাতে তুলে দিচ্ছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব মোহাম্মদ তাজুল ইসলাম এমপি। শুভেচ্ছা স্মারক প্রদান করছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব মোহাম্মদ তাজুল ইসলাম এমপি। সুধী মণ্ডলী, নগর অভিভাবকত্বের প্রতীক হল চাবি। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ঢাকার অভিভাবকত্বের প্রতীক হিসাবে নগর ভবনের অনুকৃতি সম্বলিত ঢাকার চাবি হস্তান্তর করছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস ও সম্মানিত
কাউন্সিলর বৃন্দ। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ঢাকার অভিভাবকত্বের প্রতীক হিসাবে নগর ভবনের অনুকৃতি সম্বলিত ঢাকার চাবি হস্তান্তর করছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস ও সম্মানিত কাউন্সিলর বৃন্দ। সুধীবৃন্দ, এবারে ফটো সেশন। মাননীয় প্রধানমন্ত্রীর সাথে ফটো সেশনে অংশ নিচ্ছেন আজকের অনুষ্ঠানের সভাপতি, স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব মোহাম্মদ তাজুল ইসলাম এমপি, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস এবং সম্মানিত কাউন্সিলর বৃন্দ। ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী। উপস্থিত সুধী, আজকের অনুষ্ঠান সঞ্চালনায় আছি আমি দেওয়ান সাইদুল হাসান, অতিরিক্ত সচিব সেতু বিভাগ, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়, এবং আমি নাইমা হোসেন, যুগ্ম সচিব, জনপ্রশাসন মন্ত্রণালয়। এছাড়াও প্রতিবন্ধী জনগোষ্ঠীর তথ্য অধিকার রক্ষায় সাংকেতিক ভাষায় উপস্থাপনায় আছেন আরাফাত সুলতানা লতা। সুধীবৃন্দ, আমরা গভীর শ্রদ্ধা জ্ঞাপন করছি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, স্বাধীনতার মহান স্থপতি, বাংলার ও বাঙালির ইতিহাসের মহানায়ক, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। পরম শ্রদ্ধার সাথে স্মরণ করছি বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিবকে। বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করছি জাতীয় চার নেতা ও মহান মুক্তিযুদ্ধে আত্মত্যাগকারী জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধাদের, যাদের আত্মত্যাগের বিনিময়ে আমরা পেয়েছি লাল সবুজের পতাকা, স্বাধীন সার্বভৌম বাংলাদেশ। শেখ হাসিনার মূলনীতি গ্রাম শহরের উন্নতি, এই প্রতিপাদ্য নিয়ে স্থানীয় সরকার বিভাগ স্থানীয় সরকার ব্যবস্থা শক্তিশালীকরণ এবং আর্থ সামাজিক ও অবকাঠামোগত উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নের মাধ্যমে জনগণের জীবনযাত্রার মান উন্নয়নে নিরলস কাজ করে যাচ্ছে। উপস্থিত সুধী, এখন স্বাগত বক্তব্য প্রদানের জন্য স্থানীয় সরকার বিভাগের সম্মানিত সচিব জনাব মোহাম্মদ ইব্রাহিমকে বিনীত অনুরোধ জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা, স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী, মঞ্চে উপবিষ্ট মাননীয় মেয়র ও সংসদ সদস্য, মন্ত্রিপরিষদের মাননীয় সদস্য এবং উপদেষ্টাবৃন্দ, মাননীয় সংসদ সদস্যবৃন্দ, বিভিন্ন স্তরের জনপ্রতিনিধি এবং রাজনৈতিক নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম এবং শুভ সকাল। আমি স্থানীয় সরকার বিভাগের পক্ষ থেকে আপনাদের সকলকে মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের আওতাধীন 10 তলা বিশিষ্ট বঙ্গবাজার পাইকারি নগর বিপণী বিতান এবং আরও 3টি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। বক্তব্যের শুরুতে আমি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি মহান স্বাধীনতার মহান স্থপতি, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। শ্রদ্ধাভরে স্মরণ করছি 1975 সালের 15ই আগস্ট নির্মমভাবে নিহত বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব, শেখ রাসেল সহ বঙ্গবন্ধুর পরিবারের সকল সদস্য, সকল আত্মজ ও জীবনদানকারী সকল শহীদদের। মাননীয় প্রধানমন্ত্রী, গত 4 এপ্রিল 2023 তারিখে এক ভয়াবহ অগ্নিকাণ্ডে বঙ্গবাজার মার্কেট ভস্মীভূত হয়। এ প্রেক্ষাপটে ক্ষতিগ্রস্ত দোকানীদের জীবন জীবিকার সংস্থান এবং বহু সংখ্যক কর্মচারীর কর্মসংস্থানের লক্ষ্যে
ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নিজস্ব সম্পদ আহরণের মাধ্যমে 10 তলা বিশিষ্ট বঙ্গবাজার পাইকারি নগর বিপণী বিতান নির্মাণ প্রকল্প গ্রহণ করেছে। গত 4 বছরে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন রাজস্ব আদায়ের ক্ষেত্র বাড়িয়ে এবং জনগণকে উদ্বুদ্ধ করে তার রাজস্ব আয় প্রায় দ্বিগুণ করেছে। সরকার থেকে নেওয়া ঋণ এবং নিজস্ব অর্থায়নের পাশাপাশি সরকার থেকে প্রকল্প ব্যয়ের 25% অনুদান গ্রহণ করে ঢাকা মহানগরীর দক্ষিণ পশ্চিম অঞ্চলে যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, ঢাকা মহানগরীর যানজট নিরসন ও পরিবেশগত উন্নয়নের লক্ষ্যে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন 975 কোটি টাকা ব্যয়ে ইনার সার্কুলার রিং রোডের বেরি বাঁধ রায়ের বাজার স্লুইস গেট থেকে লোহার ব্রিজ পর্যন্ত রাস্তার উন্নয়ন শীর্ষক প্রকল্প গ্রহণ করেছে। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নিজস্ব অর্থায়নে ধানমন্ডি লেকে প্রায় 24 কোটি টাকা ব্যয়ে নজরুল সরোবর নির্মাণ প্রকল্প গ্রহণ করেছে। নগরবাসীর বিনোদন ব্যবস্থা উন্নয়ন এবং শিশু কিশোরদের মানসিক বিকাশ সাধনের লক্ষ্যে 604 কোটি টাকা ব্যয়ে শহীদ সরওয়ার্দী শিশু পার্ক আধুনিকীকরণ প্রকল্প গ্রহণ করেছে। এই পার্ক ঢাকা শহরের শিশুদের বিনোদনের ক্ষেত্রে ভূমিকা রাখবে এবং একটি মননশীল সমাজ গঠনে সহায়তা করবে বলে আমাদের বিশ্বাস। মাননীয় প্রধানমন্ত্রী আজ বিভিন্ন উন্নয়নমূলক কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে উপস্থিত হয়ে আপনি আমাদেরকে কৃতজ্ঞতা পাশে আবদ্ধ করেছেন। এজন্য স্থানীয় সরকার বিভাগ এবং ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সকল জনপ্রতিনিধিদের পক্ষ থেকে আমরা আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। 4 বছর আগেও সিটি কর্পোরেশন অর্জিত রাজস্বে কর্মচারীদের বেতন ও রুটিন কাজ সম্পাদন সম্ভব হতো। আজ ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নিজস্ব সম্পদ আহরণের মাধ্যমে প্রকল্প বাস্তবায়নের যে নতুন ধারা আরম্ভ করল তা অন্যান্য স্থানীয় সরকার প্রতিষ্ঠানে সঞ্চারিত হলে বাংলাদেশের স্থানীয় সরকারগুলোর প্রকৃত ক্ষমতায়ন ঘটবে। পরিশেষে আপনার উত্তরোত্তর সাফল্য ও কল্যাণ কামনা করে আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক। সম্মানিত সুধীমণ্ডলী, এই পর্যায়ে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন কর্তৃক বাস্তবায়নাধীন 4টি উন্নয়নমূলক কার্যক্রম সম্পর্কিত একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হচ্ছে। সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য উত্তরসূরি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী ও বলিষ্ঠ নেতৃত্বে বাংলাদেশ আজ বিশ্বের বুকে একটি মর্যাদাপূর্ণ রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা লাভ করেছে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা শুধু একজন সফল রাষ্ট্রনায়কই নন, অধিকন্তু তিনি একজন মানবিক নেতাও। মানবতার নজির স্থাপনে তিনি আজ সারা বিশ্বে সুবিদিত। বঙ্গবাজার অগ্নিকাণ্ডেও দেশবাসী দরদি ও মমতাময়ী প্রধানমন্ত্রীকে পুনর্বার অবলোকন করেছেন। এছাড়াও তার নেতৃত্বে বাংলাদেশের যোগাযোগ ব্যবস্থার অভাবনীয় সাফল্য রচিত হয়েছে। একই সাথে সংস্কৃতিমনা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের শিল্প, সাহিত্য, সংস্কৃতি লাভ করেছে অন্য এক মাত্রা। তার উদ্যোগে বিস্তৃত হয়ে চলেছে শিশু কিশোরদের শারীরিক ও মানসিক বিকাশের পরিধি। 2023 সালের 4 এপ্রিল সংঘটিত ভয়াবহ অগ্নিকাণ্ডে নিঃশেষ হয়ে পড়ে সহস্র ব্যবসায়ীর স্বপ্ন। কিন্তু ছাই ভস্যের মাঝে উঠে দাঁড়ানোর সাহস ও অনুপ্রেরণা যোগান একজন মানবিক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি আগুনে পুড়ে যাওয়া ব্যবসায়ীদের যেমন সার্বক্ষণিক খোঁজখবর নিয়েছেন, অনুদান দিয়েছেন, তেমনি তাদের পুনর্বাসনে প্রয়োজনীয় সদয় নির্দেশনাও দিয়েছেন। তার নির্দেশনার প্রেক্ষিতে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন বঙ্গবাজার নগর পাইকারি বিপণী বিতান নির্মাণের উদ্যোগ গ্রহণ করে। 10 তলা বিশিষ্ট বঙ্গবাজার নগর পাইকারি বিপণী বিতানে থাকছে 5টি সাধারণ সিঁড়ি, 6টি অগ্নিপ্রস্থান সিঁড়ি সহ পর্যাপ্ত অগ্নি নির্বাপন ব্যবস্থা। প্রতিটি ব্লকের জন্য আলাদা আলাদা বাহির ও প্রবেশদ্বার এবং বৈদ্যুতিক যান্ত্রিক কক্ষ। প্রতিটি ব্লকের প্রতি তলায় থাকবে 4টি করে শৌচাগার। এছাড়াও ভবনের ভূমিতলে থাকবে 169টি গাড়ি ও 109টি মোটরসাইকেল পার্কিং সুবিধা। নির্মিতব্য বঙ্গবাজার নগর পাইকারি বিপণী বিতানে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত 2961 জনের সবাইকে পুনর্বাসন করা হবে। শুধু তাই নয়, পুড়ে যাওয়া মার্কেটে ব্যবসায়ীরা 17 থেকে 22 বর্গফুট আয়তনের দোকানে ব্যবসা পরিচালনা করতেন। নতুন বিপণী বিতানে প্রতিটি দোকানের আয়তন হবে 80 থেকে 120 বর্গফুট। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশি বিদেশি ষড়যন্ত্র ও শত বাধা উপেক্ষা করে নির্মাণ করেছেন পদ্মা বহুমুখী সেতু। বাংলাদেশের গর্ব পদ্মা বহুমুখী সেতু নির্মাণের ফলে দক্ষিণবঙ্গের 21টি জেলার সাথে রাজধানী ঢাকা সহ দেশের অন্যান্য অঞ্চলের যোগাযোগ ব্যবস্থায় নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে। ফলে বর্তমানে চট্টগ্রাম ও সিলেট বিভাগের 16টি জেলা এবং দক্ষিণাঞ্চলের 21 জেলা হতে আগত বাসগুলোকে ঢাকার অভ্যন্তরে প্রবেশ করেই উত্তরবঙ্গে যেতে হয়। তাই উত্তরবঙ্গগামী বাসগুলোকে যেন আর ঢাকা শহরের অভ্যন্তরে প্রবেশ করতে না হয়, সেজন্য পোস্তাগোলা ব্রিজ হতে রায়ের বাজার স্লুইস গেট পর্যন্ত 8 সারির ইনার সার্কুলার রিং রোড প্রতিষ্ঠায় উদ্যোগ নেয় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন।
উদ্যোগের অংশ হিসেবে প্রথম পর্যায়ে কামরাঙ্গীরচরের লোহার পুল থেকে রায়ের বাজার স্লুইস গেট পর্যন্ত 5 কিলোমিটার দৈর্ঘ্যের 8 সারির সড়ক নির্মাণ করা হবে। এই সড়কের মাঝের 2-2-4 সারি এক্সপ্রেসওয়ে এবং দুই পাশে 2-2-4 সারি সার্ভিস লেন হিসেবে রাখা হয়েছে। প্রকল্পের আওতায় 10 কিলোমিটার নর্দমা, 10 কিলোমিটার পথচারীদের হাঁটার পথ, 3টি উড়ান সেতু, 3টি পথচারী পারাপার সেতু, 2 কিলোমিটার সংরক্ষণকারী দেয়াল, 3টি মসজিদ, 6টি যানবাহন বিরতির স্থান ও 6টি যাত্রী ছাউনি ইত্যাদি অনুষঙ্গ নির্মাণ করা হবে। এতে করে ঢাকা শহরের অভ্যন্তরে বাস, ট্রাক ও পণ্যবাহী যানবাহনের চাপ কমার পাশাপাশি বহুলাংশে নিরসন হবে যানজট। ইট পাথরের এই শহরে নির্মল বিনোদন ও স্বস্তির নিঃশ্বাস নেওয়ার অন্যতম মোহনীয় সৌন্দর্যের এক আধার ধানমন্ডি হ্রদ। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতি বিজড়িত ধানমন্ডি হ্রদে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম স্মরণে নজরুল সরোবর নামক উন্মুক্ত বিনোদন মঞ্চ প্রতিষ্ঠা করতে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সদয় নির্দেশনা দেন। তার নির্দেশনার আলোকে ধানমন্ডি হ্রদের পাড়ে নজরুল সরোবর নির্মাণের উদ্যোগ গ্রহণ করা হয়। নজরুল সরোবরে একটি ঘাটলা, উন্মুক্ত মিলনায়তন, পথচারীদের হাঁটার পথ, গণপরিসর, রেস্তোরাঁ, বসার স্থান, দৃষ্টিনন্দন বাতি, পর্যাপ্ত সবুজায়ন ও শব্দযন্ত্র স্থাপনের পাশাপাশি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও জাতীয় কবি কাজী নজরুল ইসলামের স্মৃতিময় মুহূর্ত ও সাহিত্যকর্ম সম্বলিত ফলক স্থাপন করা হবে। ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে 1979 সালে প্রতিষ্ঠা করা হয় কেন্দ্রীয় শিশু পার্ক। সেখানে স্থাপিত 11টি রাইডস ও খেলনা দীর্ঘদিনের পুরনো হওয়ার ফলে বর্তমান বাস্তবতায় তা আর নগরবাসীকে, বিশেষত শিশু কিশোরদের কাঙ্ক্ষিত বিনোদন সেবা দিতে ব্যর্থ হয়ে পড়ছিল। তাই নগরবাসীর কাঙ্ক্ষিত বিনোদন সেবা প্রদানে গ্রহণ করা হয় হোসেন শহীদ সোহরাওয়ার্দী শিশু পার্ক আধুনিকীকরণ প্রকল্প। প্রকল্পের আওতায় ডিস্ক ও মেগা, সুপার ইয়ার রেস, ফ্লাইং ক্যারোসেলস, গ্যালিয়ন, 12D থিয়েটার, মাইন কোস্টার, ক্লাইম্বিং কার, সুপার হ্যাপি সুইং, ওয়াটার ম্যানিয়া সহ অত্যাধুনিক 15 ধরনের রাইডস বসানো হবে। এছাড়াও আগত দর্শনার্থীদের জন্য শৌচাগার, চত্বর, রেস্তোরাঁ, বিশ্রামস্থল, প্রশস্ত হাঁটার পথ, বসার আসন ইত্যাদি প্রয়োজনীয় সুবিধা দিয়ে সংযোজন করা হয়েছে। আজকের এই মাহেন্দ্রক্ষণে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার হাত ধরে বাস্তব রূপ লাভ করছে বঙ্গবাজার নগর পাইকারি বিপণী বিতান, পোস্তগড়া ব্রিজ হতে রায়ের বাজার স্লুইস গেট পর্যন্ত 8 সারির ইনার সার্কুলার রিং রোড, নজরুল সরোবর ও হোসেন শহীদ সোহরাওয়ার্দী শিশু পার্ক আধুনিকীকরণ শীর্ষক উন্নয়ন প্রকল্প। এর মাধ্যমে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা খুঁজে পাবে নতুন ঠিকানা, প্রসারিত হবে অর্থনৈতিক কর্মকাণ্ড, সচলতা লাভ করবে ঢাকা শহরের আভ্যন্তরীণ সড়ক, সমৃদ্ধ হবে জাতীয় কবির সাহিত্যকর্মের জাগ্রত চেতনা, বিকশিত হবে নতুন প্রজন্মের মেধা মনন। এসব উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নের মাধ্যমে উন্নত ও স্মার্ট বাংলাদেশের অগ্রযাত্রায় উন্নত রাজধানী ঢাকা বিনির্মাণে সামষ্টিকভাবে যুক্ত হবে নতুন আরেকটি পালক। প্রচারে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। শ্রোতৃমণ্ডলী, এবারে বক্তব্য প্রদানের জন্য জাতীয় সংসদের ঢাকা 8 আসনের মাননীয় সংসদ সদস্য জনাব আফম বাহাউদ্দিন নাসিমকে বিনীত অনুরোধ করছি। আসসালামু আলাইকুম প্রিয় ঢাকাবাসী। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের উদ্যোগে আজকের এই আয়োজনের মাননীয় প্রধান অতিথি, বাংলাদেশের গণতন্ত্রপ্রিয় মানুষের প্রাণপ্রিয় নেত্রী, মানবতার মা, উন্নয়ন কন্যা, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রতিষ্ঠাতা, আমাদের প্রিয় নেত্রী দেশরত্ন শেখ হাসিনা। আজকে ভিত্তিপ্রস্তর অনুষ্ঠানের বঙ্গবাজার পাইকারি নগর বিপণী বিতান, বীর মুক্তিযোদ্ধা শেখ ফজলুল হক মনি সরণি, ইনার সার্কুলার রোড, নজরুল সরোবর, হোসেন শহীদ সোহরাওয়ার্দী শিশু পার্ক এর ভিত্তিপ্রস্তর উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত সুধীবৃন্দ, আজকের এই সভার সভাপতিত্ব করছেন স্থানীয় সরকার মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব তাজুল ইসলাম। আজকের এই সভায় বক্তব্য রাখবেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র, সুদক্ষ, সাহসী, জাতির পিতার আদর্শের নিবেদিত প্রাণ, আমাদের সকলের প্রিয় ব্যারিস্টার শেখ ফজলে নূর
তাপস। আজকের এই অনুষ্ঠানে আমরা এমন একটি দিন, যেদিন আমরা জাতীয় কবি নজরুল সরোবরের উদ্বোধন করতে যাচ্ছি। আজকের এই দিনটি জাতীয় কবি নজরুল ইসলামের 120তম জন্মবার্ষিকী। প্রিয় বন্ধুরা, ঢাকাবাসী প্রত্যক্ষ করেছে অতীতে বিভিন্ন সময় সন্ত্রাসীরা এবং ভূমিদস্যুরা নগরের বিভিন্ন জায়গায় বস্তিতে এবং ব্যবসায়ীদের কেন্দ্রগুলোতে অগ্নিসংযোগ করেছে বিএনপি জামাতিদের সন্ত্রাসীরা। সেই অগ্নি সন্ত্রাসীরা বিভিন্ন সময় বিভিন্ন বিপণীতে অগ্নিসংযোগ করেছে এবং পরবর্তী সময়ে সেই ভূমি সেই জমি তারা দখল করে নিয়েছে, দখলদারিত্বের রাজত্ব কায়েম করেছে। কিন্তু আমাদের প্রিয় নেত্রী মাননীয় প্রধানমন্ত্রী গত 23শে এপ্রিল 4 এপ্রিল 2023 সালে বঙ্গবাজারের হাজার হাজার ব্যবসায়ী, ক্ষুদ্র ব্যবসায়ীরা এখানে ব্যবসা করে আসছিল। সেখানে অগ্নিসংযোগের পরে তিনি সকল সময়ের জন্য তিনি দৃষ্টি রেখেছেন, খোঁজ রেখেছেন এবং অসহায় দুস্থ অগ্নিসংযোগের ভিতর দিয়ে যাদের সমস্ত কিছু সম্পদ হারিয়ে যারা অন্ধকারে নিবেদিত হয়েছিলেন, তিনি সাহায্যের হাত বাড়িয়েছিলেন, মানবিকভাবে আপনাদের পাশে দাঁড়িয়েছিলেন। আপনাদের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস আপনাদের পাশে এসেছিলেন। আজকে মাননীয় প্রধানমন্ত্রীর সেই দিন তিনি কথা দিয়েছিলেন, আপনাদেরকে পুনর্বাসন করেছিলেন এবং কথা দিয়েছিলেন অচিরেই এখানে আধুনিক উন্নত বিপণী বিতান গড়ে তোলা হবে। আপনারা আবার আপনাদের জায়গায় সমহিমায় আরো বৃহত্তর পরিসরে আধুনিক বিপণী বিতানে আপনারা ব্যবসা করবে। আজকে সেই কথার বাস্তবায়নের জন্য আবার তিনি আপনাদের মাঝে ফিরে এসেছে। আজকে সত্যি উন্নয়ন কন্যা, গণতন্ত্রের মানুষ কন্যা দেশনেত্রী শেখ হাসিনা জাতির পিতার আদর্শের সন্তান হিসাবে ঢাকাবাসীকে যেভাবে তিনি ভালোবাসেন, যেভাবে ঢাকাবাসীর জন্য সকল সময় সকল দুর্যোগে এবং বিপদে আপনাদের পাশে দাঁড়িয়েছেন, আপনারাও জাতির পিতার সাথে সারা জীবন আপনারা জাতির পিতার পাশে দাঁড়িয়েছিলেন। তেমনি ভাবে জাতির পিতার অবর্তমানে তারই সুযোগ্য সন্তান দেশনেত্রী শেখ হাসিনার পাশে দাঁড়িয়েছেন। আমরা বিশ্বাস করি দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে অগ্নি সন্ত্রাসী, গণতন্ত্র হত্যাকারী, স্বৈরাচারী খুনি মোস্তাক জিয়া চক্রের হাত থেকে গণতন্ত্রকে যিনি উদ্ধার করে মানুষের কাছে পৌঁছে দিয়েছে, আমাদের ভোটের অধিকার, ভাতের অধিকার এবং আমাদের বেঁচে থাকার সম্ভাবনাকে যিনি অন্ধকারের যুগ থেকে তিনি বেরিয়ে আমাদেরকে আলোর পথে এনেছেন, উন্নয়নের পথে এনেছেন। আজকে উন্নয়নশীল বাংলাদেশে পরিণত হয়েছে। আমরা দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে, তার সুদক্ষ পরিচালনায় এবং তার নেতৃত্বে বাংলাদেশকে আগামী 2041 সালে উন্নত সমৃদ্ধ বাংলাদেশ হিসাবে আমরা বাংলাদেশকে বিশ্ববাসীর কাছে আমরা পরিচয় করিয়ে দিতে চাই। আমাদের মর্যাদা, আমাদের সম্মান, আমাদের আত্মমর্যাদা, আমাদের মুক্তিযুদ্ধের চেতনা, গণতান্ত্রিক চেতনা, মুক্তিযুদ্ধের যে লক্ষ্য অসাম্প্রদায়িক বাংলাদেশ, সেই বাংলাদেশকে আমরা দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে প্রতিষ্ঠা করেই মোল্লাতন্ত্রের হাত থেকে, জঙ্গিবাদের হাত থেকে, মৌলবাদীদের হাত থেকে, অগ্নি সন্ত্রাসীদের হাত থেকে আমরা 18 কোটি মানুষের স্বপ্ন দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে আমরা বাস্তবায়ন করব। এটাই আমাদের প্রতিজ্ঞা। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় বসবাসরত জনগণের মৌলিক চাহিদা পূরণ ও অন্যান্য নাগরিক সুযোগ সুবিধা প্রদানের লক্ষ্যে প্রতিনিয়ত ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের কাউন্সিলর সহ কর্মকর্তা কর্মচারী সকলে মেয়র মহোদয়ের নেতৃত্বে একযোগে কাজ করে যাচ্ছেন। সরকারের অষ্টম পঞ্চম বার্ষিকী পরিকল্পনা ও টেকসই উন্নয়ন অভিষ্ট SDG বাংলাদেশ বদ্বীপ পরিকল্পনা 2100 বাস্তবায়নের মাধ্যমে উন্নত রাষ্ট্র গঠনে মাননীয় প্রধানমন্ত্রীর প্রকল্প 2041 অনুযায়ী ঐতিহ্যের সুন্দর, সচল, সুশাসিত ও উন্নত ঢাকা বিনির্মাণ করার লক্ষ্যে বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে। সুধীমণ্ডলী, এই পর্যায়ে বক্তব্য প্রদানের জন্য ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপসকে বিনীত অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আজ 11ই জ্যৈষ্ঠ জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মদিন, জন্মবার্ষিকী।
আমার মনে পড়ে যায় সেই কবিতা। ছোটকালের আমরা সবাই যেই কবিতা পড়েছি, আমি হব সকাল বেলার পাখি। একটু পরে পরে কথা শুনেন। আমি হব সকাল বেলার পাখি, সেই কবিতার একটি পংক্তি। আমরা যদি না জাগি মা, এই আমার সাথে বলেন কবিতা। আমরা যদি না জাগি মা, কেমনে সকাল হবে? তোমার ছেলে উঠলে পরে রাত পোহাবে তবে। মাননীয় প্রধানমন্ত্রী, দেখুন আপনার শুভাগমনে ঢাকা জেগে উঠেছে, ঢাকা জেগে আছে। ফজরের নামাজ পড়ে হাজার হাজার মানুষ ঢাকাবাসী আপনাকে স্বাগত জানানোর জন্য এই মঞ্চ, এই সভাস্থলে রৌদ্রকে উপেক্ষা করে আপনার জন্য হাজির হয়েছে ঢাকাবাসী স্বাগত জানানোর জন্য। শেখ হাসিনার আগমন, শুভেচ্ছা স্বাগতম। শেখ হাসিনার আগমন, শুভেচ্ছা স্বাগতম। শেখ হাসিনার ভয় নাই, রাজপথ ছাড়ি নাই, বারবার দরকার শেখ হাসিনার সরকার। ধন্যবাদ, একটু বসুন। আমি বক্তব্যের প্রথমেই শ্রদ্ধাভরে স্মরণ করি মহান জাতির মহান নেতা, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। শ্রদ্ধা নিবেদন করি জাতীয় চার নেতা সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দিন আহমেদ, ক্যাপ্টেন মোহাম্মদ মনসুর আলী এবং HM কামরুজ্জামানের প্রতি, যারা মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিয়ে আমাদেরকে স্বাধীনতা এনে দিয়েছেন। আমি শ্রদ্ধা নিবেদন করি 30 লক্ষ শহীদ এবং 2 লক্ষ মা বোন, যাদের আত্মত্যাগের বিনিময়ে আমরা পেয়েছি আমাদের স্বাধীনতা। আমি শ্রদ্ধা নিবেদন করি 1975 সালের 15 আগস্ট বঙ্গমাতা বেগম শেখ ফজলুন্নেসা মুজিব সহ শহীদ শেখ কামাল, শেখ জামাল, ছোট শিশু শেখ রাসেল সহ আমার বাবা শেখ ফজলুল হক মনি, আমার মা শামসুন্নেসা আর্যমণি সহ সেদিন যারা শাহাদাত বরণ করেছেন তাদের সকলের প্রতি শ্রদ্ধা নিবেদন করি। আজকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন তথা ঢাকাবাসীর জন্য এক মহেন্দ্রক্ষণ। মাননীয় প্রধানমন্ত্রী, আপনি এই ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন প্রতিষ্ঠা করেছিলেন 2011 সালে। তার সেই প্রতিষ্ঠার পর এই প্রথম আপনি আমাদের মাঝে উপস্থিত হয়েছেন এই মহেন্দ্রক্ষণে। আপনি 4টি প্রকল্প, যেই প্রকল্প আপনি প্রত্যেকটি প্রকল্প আপনি নিজ হাতে দেখে দিয়েছেন, নিজ হাতে নকশা করে দিয়েছেন। জনগণের প্রতি আপনার ভালোবাসা, ঢাকাবাসীর প্রতি আপনার ভালোবাসার নিদর্শন হলো আজকের এই 4টি প্রকল্প, যা ইতিহাসের পাতায় ঢাকাবাসীর জন্য স্বর্ণাক্ষরে লেখা থাকবে। মাননীয় প্রধানমন্ত্রী, আপনি বলেছিলেন তোমাদেরকে স্বয়ং সম্পূর্ণ হতে হবে, তোমাদেরকে স্বাবলম্বী হতে হবে। আপনাকে আজকে এই সভার মাধ্যমে সবিনয় অবগত করি যে দায়িত্ব নেওয়ার পর থেকে দুর্নীতি মুক্ত করে, সুশাসন নিশ্চিত করে, জবাবদিহিতা নিশ্চিত করে, অবহেলা গাফিলতি রোধ করে মাত্র 3 বছরের মধ্যেই আমরা 513 কোটি টাকার রাজস্বকে 1031 কোটি টাকার রাজস্বে পরিণত করেছি। ঢাকাবাসীকে দেয়া প্রতিশ্রুতি কোন রকম কোন কর বৃদ্ধি করা হবে না, সেই প্রতিশ্রুতি অক্ষরে অক্ষরে পালন করেও এই করোনা মহামারীর মাঝেও আমরা থেমে থাকিনি। আমরা এই রাজস্ব আহরণ করতে পেরেছি, যার মাধ্যমে আজ আমরা স্বয়ং সম্পূর্ণ, আজ আমরা স্বাবলম্বী, আজ আমরা আত্মনির্ভরশীল। সেদিন দূরে নয় যেদিন
এই ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনকে সরকার থেকে কোনো রকম বরাদ্দ না দিলেও ইনশাআল্লাহ আমরা চলতে পারবো। মাননীয় প্রধানমন্ত্রী, আপনি 2018 সালে কামরাঙ্গীর চর এবং বেড়িবাঁধের পাশে একটি জনসভায় গিয়েছিলেন। আদি বুড়িগঙ্গা ভরাট করে বর্জ্য এবং দখলে ভরাট হওয়া আদি বুড়িগঙ্গা দেখে আপনি আক্ষেপ করেছিলেন। আপনি বলেছিলেন এই আদি বুড়িগঙ্গাকে কি আবার নদীর অববাহিকায় ফিরিয়ে আনা যায় না? এই আদি বুড়িগঙ্গা দখল মুক্ত করতে হবে। মাননীয় প্রধানমন্ত্রী, আপনার সাহসে আমরা সাহসী হই, আপনার দূরদর্শিতায় আমরা এগিয়ে চলার অনুপ্রেরণা পাই। তাই 50 বছরের ভরে যাওয়া আদি বুড়িগঙ্গা আমরা পুনর্খনন করে নদীর অববাহিকা ফিরিয়ে এনেছি। নতুন প্রজন্মের জন্য ঢাকার সেই ঐতিহ্য আমরা ফিরিয়ে দিয়েছি। আজকে আদি বুড়িগঙ্গায় ইনশাআল্লাহ এই বর্ষা মৌসুমে যখন বৃষ্টি পড়বে, পানি টলমটল করবে, নৌকা বাইচ করব আমরা সেই আদি বুড়িগঙ্গায় ইনশাআল্লাহ। মাননীয় প্রধানমন্ত্রী, আপনি বলেছিলেন, আপনি দৃঢ়তার সাথে বলেছেন বাংলাদেশে কেউ গৃহহীন থাকবে না, সকলকেই আবাসনের ব্যবস্থা দেওয়া হবে। আপনার দিক নির্দেশনায় আপনি যেভাবে আমাদের ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতা কর্মীদের জন্য আবাসনের জন্য বরাদ্দ দিয়েছেন, আবাসন নির্মাণ করে দিয়েছেন, তারই ধারাবাহিকতায় ইতিমধ্যেই আমরা 612 জন পরিচ্ছন্নতা কর্মীকে বাসা বরাদ্দ দিয়ে তাদেরকে আবাসনের ব্যবস্থা করেছি, স্থায়ী ঠিকানার ব্যবস্থা করেছি। আরো প্রায় 1250 জনের বাসা বরাদ্দর কার্যক্রম প্রক্রিয়াধীন আছে। ইনশাআল্লাহ কিছুদিনের মধ্যেই তারাও এই বাসা বরাদ্দ পেয়ে যাবে। মাননীয় প্রধানমন্ত্রী, শুধু কর্মচারী না, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের 100% কর্মচারীর জন্য আবাসনের ব্যবস্থা ইনশাআল্লাহ আমরা নিশ্চিত করব। ইতিমধ্যেই আমরা কর্মকর্তাদের আবাসনের নির্মাণের জন্য কার্যক্রম গ্রহণ করেছি। আপনার কাছে ওয়াদা দিতে পারি, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সকল কর্মচারী, সকল কর্মকর্তারই তাদের কোনো গৃহহীন থাকবে না, তারা পর্যাপ্ত বাসার ব্যবস্থা পাবে, বাসা বরাদ্দ পাবে। মাননীয় প্রধানমন্ত্রী, আপনি মানবতার জননী। বঙ্গবাজার পাইকারি মার্কেটে যেদিন আগুন লাগার সাথে সাথেই আপনি আমাদেরকে দিক নির্দেশনা দেন, আপনি খবর নেন এবং আপনি ক্ষতিগ্রস্ত সকলের জন্য আপনি অনুদান প্রদান করেন। সকলে যারা কর্মচারী ছিল, দোকানদার মালিক ছাড়াও সকলের জন্য আপনি বিকাশের মাধ্যমে, আপনি সকলের মোবাইলের মাধ্যমে অর্থ পৌঁছে দেন। আপনার এই মানবতায় আমরা মুগ্ধ, আপনার এই দিক নির্দেশনায় আমরা অনুপ্রাণিত। আমরাও সেই সামনে ঈদ উল ফিতর ছিল, মাত্র 2 দিনের মধ্যে আপনার নির্দেশনায় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন সেই ছাই ভস্য, সেই আগুনের লীলাহীন সেই ভস্যগুলো পরিষ্কার করে সকল ব্যবসায়ীদেরকে আবার ব্যবসা করার সুযোগ আমরা করে দিয়েছিলাম। এবং মাত্র 1 বছরের মধ্যে আজকে আপনি ভিত্তি প্রস্তর করতে এসেছেন। আমরা নকশা প্রণয়ন করে 10 তলা আধুনিক নকশা আপনি যেভাবে নির্দেশনা দিয়েছেন, অগ্নি নির্বাপনের ব্যবস্থা, গাড়ি যেন ঢুকতে পারে, নিচে ভিত্তি তল করে 179টা গাড়ি যেন থাকতে পারে, মোটরসাইকেল থাকতে পারে, পণ্যবাহী যানবাহন থাকতে পারে, এই সকল সুযোগ সুবিধা অগ্নি নির্বাপন ব্যবস্থা সহ আমরা 4টি মার্কেট মিলে বঙ্গবাজার পাইকারি মার্কেটের আমরা নকশা প্রণয়ন, দাওপত্র সম্পন্ন, ঠিকাদার নিয়োগ এবং আজকে আপনি স্বয়ং উপস্থিত হয়ে সেটার ভিত্তি প্রস্তর করছেন। মাত্র 1 বছরের মধ্যে আমরা সেটা করে দিয়েছি। ইনশাআল্লাহ আজকে ভিত্তি প্রস্তরের মাধ্যমে আজকে থেকেই এই অনুষ্ঠান শেষ হওয়ার পরেই এখানে কাজ শুরু হবে। বঙ্গবাজার পাইকারি মার্কেটের
কাজ শুরু হবে। আমি কথা দিতে পারি ইনশাআল্লাহ 3 বছরের মধ্যেই আমরা 10 তলা সম্পন্ন করে সকল বরাদ্দ গ্রহীতা সকল দোকানদারের কাছে আমরা দোকান পৌঁছে দিব। এর আগে দোকানদাররা মানবেতর ভাবে 17 থেকে 20 বর্গ ফুটে ব্যবসা পরিচালনা করত। আমরা তাদেরকে 80 থেকে 100 বর্গ ফুটের দোকানের ব্যবস্থা করে দিচ্ছি। মাননীয় প্রধানমন্ত্রী ইতিমধ্যে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের বিভিন্ন জমি, বিভিন্ন সরকারি জমি ভূমিদস্যুদের দখলে ছিল। আমরা ইতিমধ্যে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন 57 একর জমি আমরা দখল মুক্ত করে ঢাকাবাসীর কল্যাণে আমরা নিবেদিত করেছি। আপনার কাছে আমাদের চাওয়ার কিছু নেই। আপনি মানবতার জননী, আপনি 17 কোটি মানুষের আশা আকাঙ্ক্ষার ঠিকানা। আপনি না চাইতেই আমাদেরকে দেন। আজকে তিলোত্তমার ঢাকা আপনি হাতে করেছেন, তাই তো আজকে আমরা প্রতীকী এই নগরের চাবি আপনার হাতে তুলে দিয়েছি। আজকে ঢাকা ফটকের প্রবেশদ্বার আমরা আপনার হাতে তুলে দিয়েছি। আপনি আমাদেরকে না চাইতেই আমাদেরকে এমআরটি দিয়েছেন, আমাদেরকে এলিভেটেড এক্সপ্রেসওয়ে দিয়েছেন, আমাদেরকে অনেকগুলো উড়াল সেতু দিয়েছেন। আপনার রূপকল্প বাস্তবায়নে 2041 সালের রূপকল্প বাস্তবায়নে বুদ্ধিদীপ্ত স্মার্ট বাংলাদেশ গড়ার আপনি যে স্বপ্নদ্রষ্টা, আপনার অনুপ্রেরণায় আমাদের পথ চলার পাথেও আমাদের আপনার দ্বারাই আমরা অনুপ্রাণিত হই। আপনার আমাদের সকল অনুপ্রেরণার উৎস। আপনার সাহসী কর্মস্পৃহা আমাদেরকে সাহসী করে তোলে, এগিয়ে চলার সাহস আমাদেরকে দেয়। আপনার নেতৃত্বে বাংলাদেশ যেভাবে এগিয়ে যাচ্ছে, এগিয়ে যাবে বাংলাদেশ, এগিয়ে যাবে ঢাকা। উন্নত বাংলাদেশের উন্নত রাজধানী, উন্নত ঢাকা আমরা গর্বই। এই আমাদের প্রত্যয়, এই আমাদের শপথ। আপনার কাছে, আপনার সামনে আবারও সেই দৃঢ়তা, সেই শপথ বাক্য আমরা উচ্চারণ করছি। এই ঢাকাকে আপনার পথ প্রদর্শনে, আপনার দিক নির্দেশনায় উন্নত বাংলাদেশের উন্নত রাজধানী, বুদ্ধিদীপ্ত স্মার্ট ঢাকা আমরা গড়ে তুলব। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। জন অংশগ্রহণে কার্যকর স্থানীয় সরকার রূপকল্প নিয়ে নির্বাচিত জনপ্রতিনিধিদের নেতৃত্বে একটি সুখী সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে স্থানীয় সরকার বিভাগ দৃঢ় প্রতিজ্ঞ। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সোনার বাংলা গঠনে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুযোগ্য নেতৃত্বে স্থানীয় সরকার বিভাগ, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় তৃণমূল পর্যায়ে তার উপর অর্পিত দায়িত্ব পালন করে যাচ্ছে। অভ্যাগত সুধী, এবারে বক্তব্য প্রদানের জন্য আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব মোহাম্মদ তাজুল ইসলাম এমপিকে সবিনয় অনুরোধ করছি। মাননীয় প্রধানমন্ত্রী, বিনম্র শ্রদ্ধা জানাচ্ছি এবং আপনার কাছে কৃতজ্ঞতা প্রদর্শন করছি। যখন ভয়াবহ অগ্নিকাণ্ডে এই বঙ্গবাজারের ব্যবসায়ীরা একটা নির্মম পরিণতির শিকার হয়েছিলেন, সে সময় আপনি পাশে দাঁড়িয়েছিলেন, বিভিন্ন ধরনের নির্দেশনা আমাদেরকে দিয়েছিলেন। তখন ক্ষয়ক্ষতি থেকে যত সম্ভব মানুষকে উদ্ধার করার জন্য এবং সেদিন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদেরকে আপনি আশ্বাস দিয়েছিলেন যে বঙ্গবাজারে নতুন করে একটা আধুনিক বাজার ভবন নির্মাণ করা হবে। অতীতে যত জরা গ্লানি আসে সব কিছু মুছে গিয়ে নতুন দিগন্ত উন্মোচিত হবে ব্যবসায়ীদের জন্য, এবং সেটাই আজকে আপনি সশরীরে উপস্থিত হয়ে
প্রমাণ করলেন আপনি জাতির জনকের সুযোগ্য কন্যা, আপনি একমাত্র বাংলার মানুষের আলো দিশারি। আপনি কথা দিয়েছেন ছোটখাটো এরকম অনেক অবকাঠামো নির্মাণ উদ্বোধনের জন্য আপনাকে আমরা কখনো পাই না, কিন্তু এখানে আপনি আসার জন্য স্বতঃস্ফূর্তভাবে তাৎক্ষণিকভাবে আপনি সম্মতি দিয়েছেন। এই জন্য আপনার কাছে আমি কৃতজ্ঞতা প্রদর্শন করছি। মাননীয় প্রধানমন্ত্রী এই মঞ্চে উপস্থিত আছেন আমাদের ঢাকা দক্ষিণের সুযোগ্য মেয়র ব্যারিস্টার ফজলুল তাপস, উপস্থিত আছেন আমাদের এই এলাকা থেকে নির্বাচিত মাননীয় সংসদ সদস্য এবং দুর্দিনে দুঃসময়ে বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতিতে যিনি ঢাল হিসাবে ব্যবহৃত হয়ে দলকে টিকে রেখেছেন, আপনার পাশে এসে কাজ করেছেন, আবম বাহাউদ্দিন নাসিম। উপস্থিত স্থানীয় সরকার বিভাগে সুযোগ্য সচিব জনাব মোহাম্মদ ইব্রাহিম, সামনে উপস্থিত আমাদের বন পরিবেশ মন্ত্রী সাবের হোসেন চৌধুরী সহ মাননীয় সংসদ সদস্যবিন্দু, উপদেষ্টাবিন্দু এবং বিভাগের সমস্ত কর্মকর্তাবিন্দু, সুধীবিন্দু, আমাদের প্রাণপ্রিয় সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগের নেতা কর্মীবিন্দু, প্রিয় সাংবাদিক বিন্দু, আসসালামু আলাইকুম। আমি আমার বক্তব্যের প্রারম্ভে গভীর শ্রদ্ধার সহিত স্মরণ করি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে, যার আজীবনের লালিত স্বপ্ন ছিল একটি সুখী সমৃদ্ধশালী বাংলাদেশ প্রতিষ্ঠা করা। আর প্রতিষ্ঠার জন্য সারা জীবন লড়াই সংগ্রাম আন্দোলন করেছেন। জেল, জুলুম, অত্যাচার, নির্যাতন সব কোনো কিছুই তাকে দমায় রাখতে পারে নাই। সর্বশেষ বাংলাদেশের স্বাধীনতার নেতৃত্ব দিয়েছেন, স্বাধীনতা এনেছেন, আনার পরে স্বপ্ন দেখেছেন সোনার বাংলা করবেন, উন্নত বাংলাদেশ হবে। জাতির জনকের যাত্রা দুর্বার গতিতে আরম্ভ হয়েছিল। সারা বাংলার প্রান্ত থেকে প্রান্ত তিনি ছুটেছেন এবং উন্নয়নের কাজ এমনভাবে আরম্ভ হয়েছে, মাত্র 3.5 বছরের মাথায় ক্ষতবিক্ষত বাংলাদেশকে পাকিস্তানের অর্থনৈতিক অবস্থা যেরকম ছিল তার চেয়ে অনেক বেশি পরিবর্তিত এবং আশা সঞ্জিত করেছিলেন। কিন্তু অত্যন্ত নির্মম পরিহার বাঙালি জাতির দুর্ভাগ্য, 15 আগস্ট নির্মম হত্যাকাণ্ডের মাধ্যমে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বেগম ফজিলাতুন্নেছা মুজিব, শেখ কামাল, শেখ রাসেল সহ পরিবারে অসংখ্য স্বজনরা সেদিন শাহাদাত বরণ করেছেন। আমি তাদের আত্মার মাগফিরাত কামনা করি। মাননীয় প্রধানমন্ত্রী, বঙ্গবন্ধুকে হত্যার পরে আপনাকে দেশে আসতে দেওয়া হয় নাই। আপনি বারবার চেষ্টা করে বাংলাদেশে আসতে পারেন নাই। তারপরেও সেই সামরিক শাসকদের রক্তচক্ষুকে উপেক্ষা করে এই মে মাসে আপনি বাংলাদেশে এসেছিলেন। এসে আপনার ক্ষতবিক্ষত ঢাকা সহ সারা বাংলাদেশের নেতা কর্মী যারা দিশাহারা ছিল, যারা বঙ্গবন্ধুকে হারিয়ে যারা কি সেদিন আত্মহত্যা দেওয়ার মতন অবস্থা ছিল, দিশাহারা ছিল, ছন্নপন্ন হয়ে গেছিল, আর তখনই আপনি এসে বাংলাদেশ আওয়ামী লীগের দায়িত্ব নিয়ে গ্রামতঙ্কে গ্রামান্তর করেছেন, ঢাকা শহরে ক্ষতবিক্ষত নেতা কর্মীদেরকে সংগঠিত করেছেন, ঐক্যবদ্ধ করেছেন এবং পুনর্জাগরণ সৃষ্টি করেছেন। সেই জাগরণের পরে আবার আওয়ামী লীগ ঘুরে দাঁড়িয়েছে। অনেক টেকনিকা, অনেক আত্মহত্যা হয়েছে, অনেক রক্ত দিতে হয়েছে, অনেক জীবন দিতে হয়েছে। তারপরও আপনি নেতৃত্ব দিয়েছেন এবং আপনি নেতৃত্ব ছিলেন বলে শত শত মানুষ, হাজার হাজার মানুষ জীবন দিতে কখনো দ্বিধাবোধ করেন নাই। আর তারই পরিপ্রেক্ষিতে আপনি প্রথম ক্ষমতায় এসেছেন 96 সনে। তখন থেকে আপনি বাংলাদেশের মানুষের বাঞ্ছনীয় জন্য খাদ্য উৎপাদন, বিদ্যুৎ উৎপাদন, যোগাযোগ ব্যবস্থা, কমিউনিটি স্থাপন, গ্রামের বিধবা ভাতা, বয়স্ক ভাতা দেওয়ার মাধ্যমে সারা বাংলার মানুষের জন্য আপনি কাজ করা আরম্ভ করলেন। মাত্র 5 বছরের ভিতরে আপনি সারা পৃথিবীর মানুষের কাছে দেখাই দিলেন যে বাংলাদেশ বঙ্গবন্ধুর দেশ, আর আপনার রক্তে বঙ্গবন্ধুর রক্ত আছে। তাই আপনি বঙ্গবন্ধুর স্বপ্ন পূরণের জন্য কাজ করেন এবং করতে পারবেন, লক্ষ্যে পৌঁছতে পারবেন এবং সারা বিশ্বের মানুষ তাকায় দেখলো বাংলাদেশ নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে। তারপরে অনেক প্রতিকূলতা মোকাবিলা করে 2009 সালে সরকার গঠন করার পরে আজকের বাংলাদেশ সারা পৃথিবীর মানুষের কাছে উন্নয়নের প্রতীক্ষিত বাংলাদেশ হিসেবে তার স্থান করে নিয়েছে। সকল খাত, সকল বিষয়গুলোকে আমলে নিয়ে আপনার নেতৃত্বে কাজ করা হয়েছে।
আমাদের নেতা কর্মীরা, কলেজ, বিশ্ববিদ্যালয়, ডাক্তার, ইঞ্জিনিয়ার, যত রকম পেশাজীবী আছে সবাই আপনার নেতৃত্বে ঐক্যবদ্ধ হয়েছে বলে আজকের বাংলাদেশ সারা পৃথিবীতে ভিক্ষুক আর মিসকিনের দেশ না। আজকের বাংলাদেশ আজকে সম্ভাবনার দেশ। আজকের বাংলাদেশ বঙ্গবন্ধুর স্বপ্নের বাংলাদেশ। আজকের বাংলাদেশ শেখ হাসিনার নেতৃত্বে উন্নত বাংলাদেশের স্বপ্ন দেখার দেশ। ক্ষুধা, দারিদ্রতায়, অন্যায়, অবিচার, অত্যাচার, নির্যাতন সব কিছুকে পিছিয়ে ফেলে উন্নত বাংলাদেশ করার জন্য আপনি এগিয়ে যাচ্ছেন। আজকে ঢাকা শহরে প্রাণ কেন্দ্রে আপনি উপস্থিত হয়েছেন। ঢাকার মানুষের কাছে আজকে শক্তি সঞ্চিত হয়েছে। আমাদের সংগঠনগুলো ঐক্যবদ্ধ আছে এবং সকল পেশাজীবী মানুষ আপনার নেতৃত্বে ঐক্যবদ্ধ। আমি বিশ্বাস করি আপনার নেতৃত্ব যতক্ষণ বাংলাদেশে অব্যাহত আছে ততক্ষণ বাংলাদেশে আন্তর্জাতিক যত ষড়যন্ত্র করুক না কেন, কোন ষড়যন্ত্র আমাদের আপনার নেতৃত্বের অগ্রযাত্রা ব্যাহত করতে পারবো না। ইনশাআল্লাহ আপনার নেতৃত্বে এই ঢাকা সিটি কর্পোরেশন উত্তর দক্ষিণ সহ সারা বাংলাদেশে ঢাকা সকল ঢাকা মানুষরা যেমনি উন্নত জীবন যাপন করার সুযোগ পাবেন অবকাঠামোগত দিক থেকে এবং অন্যান্য সব দিক থেকে আমি আশাবাদী। আমি মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে 2 বার সংসদ মন্ত্রী হিসাবে দায়িত্ব পালন করছি এবং কাছে থেকে কাজ করার যে সুযোগ পেয়েছি এজন্য আমি আমাকে ভাগ্যবান যেমনি মনে করি তেমনি আমি নিবিড়ভাবে প্রত্যক্ষ করতে পারছি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বঙ্গবন্ধুর প্রতিষ্ঠিত আমাদের সোনার বাংলা গড়ার জন্য যে যাত্রা অব্যাহত আছে সে যাত্রা কেউ বন্ধ করতে পারবো না। ইনশাআল্লাহ নেত্রী আপনার পাশে বাংলাদেশের মানুষ আছে, আপনার শত সহস্র লক্ষ কোটি নেতা কর্মী আছে, আমরা আছি। ইনশাআল্লাহ আমরা নেতৃত্বে উন্নত বাংলাদেশ হবে এ আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। সুধীবৃন্দ, বাঙালির হাজার বছরের ইতিহাসে ঐশ্বর্যময় গৌরবের অধ্যায় বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধ। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে স্বাধীন বাংলাদেশের জন্ম পৃথিবীর ইতিহাসে এক অনন্য ও অসাধারণ অধ্যায়। বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা, আধুনিক, বুদ্ধিদীপ্ত, স্মার্ট বাংলাদেশের রূপকার মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি। প্রিয় সুধী, আমরা উপনীত হয়েছি এই অনুষ্ঠানের সবচেয়ে গুরুত্বপূর্ণ ক্ষণে। এখন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এমপিকে তার মূল্যবান ও দিক নির্দেশনামূলক ভাষণ প্রদানের জন্য সবিনয় অনুরোধ করছি। সম্মানিত সুধীবৃন্দ, মাননীয় প্রধানমন্ত্রী। এই নেত্রী আছে কমছে নেত্রী আরো জোরে হচ্ছে না তো সারা বাংলায় সারা ঢাকায় জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। শুভেচ্ছা স্বাগতম শেখ হাসিনার আগমন বারবার দরকার শেখ হাসিনার সরকার। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই সভার সভাপতি, উপস্থিত আমার সহকর্মীবৃন্দ, নির্বাচিত প্রতিনিধিবৃন্দ এবং এই এলাকাবাসী এবং আমার বাংলাদেশ আওয়ামী লীগের এবং সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, কর্মী ভাই ও বোনেরা আমার, আসসালামু আলাইকুম। আজকে এখানে আপনাদের মাঝে আসতে পেরে আমি অত্যন্ত আনন্দিত। একদিন যে জায়গাটা আগুনে পুড়ে অনেক মানুষ নিঃস্ব হয়ে গিয়েছিল, আজকে তাদের পুনর্বাসনের জন্যই আমরা পদক্ষেপ নিচ্ছি। আমি আমার বক্তব্যের শুরুতে পরম শ্রদ্ধাভরে স্মরণ করছি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। আমি শ্রদ্ধা জানাই জাতীয় 4 নেতা, 30 লক্ষ শহীদ, 2 লক্ষ মা বোনের প্রতি। 1975 সালের 15ই আগস্ট যেদিন ঘাতকের নির্মম বুলেটে হারিয়েছিলাম
আমার বাবা মা ভাইদেরকে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের রাষ্ট্রপতি, তাকে নির্মমভাবে হত্যা করা হয়েছিল। একই সাথে হত্যা করা হলো আমার মা ফজিলাতুন্নেসা মুজিব সহ আমাদের পরিবারের সদস্যদের। 15ই আগস্টে যারা শাহাদাত বরণ করেছেন, আমি তাদের আত্মার মাগফিরাত কামনা করি। জনগণের ভোট ভাতের অধিকার আদায়, গণতন্ত্র প্রতিষ্ঠা করার সংগ্রাম করতে গিয়ে আমাদের বহু মানুষ জীবন দিয়েছে। 21শে আগস্ট সেই ভয়াল গ্রেনেড হামলা, সেই হামলায়ও আমাদের 22 জন নেতাকর্মী, আইবি রহমান সহ তারা জীবন দিয়েছে। আমরা বেঁচে গিয়েছিলাম। আমার এখনো মনে আছে, আমাদের ঢাকার মেয়র, তদন্ত মেয়র হানিফ ভাই, সে এবং আমার সাথে নজিব আছে এখানে, এবং আমাদের আরও কর্মীরা, তারা আমাকে মানব ঢাল রচনা করেছিল যে গ্রেনেডটা ঠিক ট্রাকের পাশে পড়ে, সমস্ত স্প্লিন্টারগুলি হানিফ ভাইয়ের মাথায় এসে পড়ে, তার মাথা থেকে সমস্ত রক্ত আমার গায়ে পড়ে যাচ্ছিল, কিন্তু আমার গায়ে কোনো আঁচ লাগতে দেয় নাই। যারা আমাদের আন্দোলন সংগ্রামে জীবন দিয়েছে, আর বিশেষ করে ঢাকা সিটির মেয়র হানিফ ভাইয়ের প্রতি, তার আত্মার প্রতি আমি মাগফিরাত কামনা করি। সেদিন আমরা বেঁচে গিয়েছিলাম, কিন্তু আহত হয়েছিল আমাদের শত শত নেতাকর্মী। আর যারা মারা গিয়েছিল, সেই আদা চাচা সহ, তাদেরও আত্মার মাগফিরাত কামনা করি। তাদের কথা আজ স্মরণ হয়। পুরান ঢাকার সঙ্গে আমাদের সবসময় একটা সম্পর্ক রয়েছে। 1954 সালে আমার বাবা যখন প্রাদেশিক পরিষদের সদস্য হন, জাতীয় প্রাদেশিক পরিষদে, আমাদেরকে ঢাকায় নিয়ে আসেন। ঢাকায় এসে আমরা প্রথমেই 8/3 রজনী বোস লেনে ওই বাড়িতে তখন আমরা উঠি। এরপর আমার বাবা মন্ত্রী হলে মিন্টু রোডে থাকি, কিন্তু তখন 92 ক ধারা জরুরি আইন জারি করা হয়। 14 দিনের নোটিশ দিয়ে আমাদের বাড়ি থেকে বের করে দেওয়া হয়, আর আমার বাবাকে গ্রেপ্তার করে নিয়ে যাওয়া হয়। তখন আর নাজিরা বাজার, 79 নাম্বার নাজিরা বাজার, এই যে সাইদ খোকন এখানে আছে, ওখানে তার বাবা থাকতেন, তার বাবার ফুপু ছিলেন। সেই বাড়িতেই আমরা দীর্ঘদিন ছিলাম। মাঝে বন্যা হলে আমরা আবার আরমানি টোলা, যেটা বলতো স্থানীয় লোক বলতো বাগালা বাড়ি, আমরা সেই বাড়িতেও কিছুদিন ছিলাম। আমার ছোট বোন রেহানা, তার জন্ম হয়েছে মিটফোর্ড হাসপাতালে। সে কিন্তু সম্পূর্ণ এই পুরান ঢাকার মানুষ, এই মিটফোর্ড হাসপাতালেই তার জন্ম, যদিও রাসেলের জন্ম ঢাকায়, কিন্তু ধানমন্ডিতে। কাজে পুরান ঢাকার সঙ্গে আমাদের একটা আলাদা নারীর টান আছে। কাজে এই অঞ্চলের মানুষরা ভালো থাকুক, সেটাই আমাদের লক্ষ্য। আর সেই চিন্তা করেই আমি জনগণ যাতে যথাযথ সেবা পায়, যেহেতু স্বাধীনতার পর ঢাকা শহর বর্ধিত হয়ে যায়, ঢাকায় লোক সংখ্যা বাড়ে, সেটা বিবেচনা করে ঢাকাকে আমি 2 ভাগে ভাগ করে দেই। জনগণের সেবা জনগণ যাতে ভালোভাবে পেতে পারে, সেই উদ্দেশ্য নিয়েই এই ঢাকাকে আমরা উত্তর দক্ষিণ সিটি কর্পোরেশনে ভাগ করি। যে কটা ইউনিয়ন ছিল, সেই ইউনিয়নগুলিও এখন সিটি কর্পোরেশনের আওতায় নিয়ে আসা হয়েছে, এবং সেগুলি উন্নয়নেরও ব্যবস্থা আমরা নিয়েছি, বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে। আর ঢাকা সিটিরও যারা আমাদের পরিচ্ছন্ন করবে, তাদের জন্য আমি ফ্ল্যাট বানিয়ে দিচ্ছি, আবাসন সমস্যা যাতে দূর হয়। আর তাদের তো কোনো ঠিকানা ছিল না, তারা আমাদের পরিষ্কার পরিচ্ছন্ন রাখে, তারা ছাড়া আমাদের চলে না, তাদেরকে অবহেলা করা কেন? আমি প্রত্যেকের ওই পদবিও বদলি করে দিয়েছি, পদবি বদল করে একটা সম্মানজনক পদবি যাতে সে ব্যবস্থাও করে দিয়েছি। ঢাকা শহরে পূর্ব পশ্চিমের রাস্তায় ছিল না, আমরা ধীরে ধীরে সেই রাস্তা, ওভারপাস, এদিকে মেট্রো রেল, এক্সপ্রেসওয়ে, বিভিন্ন পরিকল্পনা আরও রয়েছে। সেটা হয়ে গেলে আরও যোগাযোগ ব্যবস্থা উন্নত হবে। ওই বাঁধের উপরে রাস্তা, সেগুলো আমরা নির্মাণ করে দিয়েছি। কেন্দ্রীয় কারাগার এখান থেকে সরিয়ে কেরানীগঞ্জে নেওয়া হয়েছে। সেই কেন্দ্রীয় কারাগারে, যেখানে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব দীর্ঘদিন, সেখানে দেওয়ানি এবং আর একটা ছিল সেল, এই 2টি জায়গায় বেশি ওনাকে বন্দি করে রাখা হতো। তার পাশেই ছিল পাগলাগারদ। এই জায়গাটা, এবং যেখানে 4 নেতাকে নির্মমভাবে হত্যা করা হয়, আর ফাঁসির মঞ্চ,
যেখানে জিয়াউর রহমান ক্ষমতা দখলের পর হাজার হাজার সেনাবাহিনীর অফিসার সৈনিকদেরকে যেখানে ফাঁসি দিয়েছিল, আর তাছাড়া সেই ব্রিটিশ আমল থেকে অনেক দেশপ্রেমীকে সেখানে ফাঁসি দেওয়া হয়। সেই ফাঁসির জায়গা, এই সব জায়গা মিলে আমরা স্মৃতি সংরক্ষণ করার ব্যবস্থা করেছি। আর বাইরের জায়গায় স্কুল, আমাদের পার্ক, যেহেতু পুনরায় কোনো পার্ক বা তেমন বেশি নাই, অনেকগুলি বন্ধ হয়ে গেছে, সেইভাবেই সেখানে ব্যবস্থা করে দেওয়া হয়েছে। সেখানে একটা বিনোদন কেন্দ্র নির্মাণ করবার পরিকল্পনাও বাস্তবায়ন হচ্ছে। ঠিক এইভাবে এই এলাকার মানুষ যাতে ভালোভাবে থাকতে পারে সেই ব্যবস্থা করেছি। হানি ফ্লাইওভার, সেটা চানখার পুল থেকেই যাতে উঠে, সেটাও আমি সরকারকে আসার পর সরকার এসে সেটা ব্যবস্থা করেছি। তাছাড়া পুরো জায়গা আপনারা জানি, আজকে এইমাত্র আমরা যেটা করলাম সেটাও এই এলাকার মানুষই লাভবান হবে, তারাই সুন্দরভাবে বাঁচতে পারবে, চলতে পারবে, সে ব্যবস্থাটাই আমাদের করা। আমরা জগন্নাথ বিশ্ববিদ্যালয়, যেখানে এটা জগন্নাথ একটা স্কুল ছিল, প্রাইমারি স্কুল, এরপরে সেটা প্রাইমারি থেকে এটা উচ্চ মাধ্যমিক হয়, তারপরে কলেজ হয়, এখন বিশ্ববিদ্যালয়। এতটুকু জায়গা, বিভিন্ন জায়গায় হোস্টেল ছড়ানো ছিটানো এবং আরও অন্য জায়গায় চায়, সেই জন্য সব কিছু এক জায়গায় করে একটা ভালো ক্যাম্পাস এবং আধুনিক সকল সুবিধা, সেখানে ছাত্রদের আবাসস্থল, ছাত্রীদের আবাসস্থল, শিক্ষকদের আবাসস্থল, শিক্ষার জন্য একেবারে আধুনিক সুন্দর প্রযুক্তি দিয়ে সেইভাবেই একটা ক্যাম্পাস তৈরি করা। ইতিমধ্যে জায়গা দেওয়া হয়েছে, ডিজাইনও করা হয়েছে, সেই কাজও আমরা খুব তাড়াতাড়ি শুরু করব। সেইভাবে নতুন ক্যাম্পাস আমরা করে দেব, যাতে করে একটা সুস্থ পরিবেশে ছেলেমেয়েরা লেখাপড়া করতে পারে, সেদিকে লক্ষ্য রেখে আমরা সেই ব্যবস্থাটা নিচ্ছি। ইতিমধ্যে ঢাকার মানুষের যোগাযোগ, স্বাস্থ্য সুরক্ষা, সেদিকে আমরা বিশেষ দৃষ্টি দিচ্ছি। একসময় কী অবস্থা ছিল, বিদ্যুৎ ছিল না, পানি ছিল না, আপনাদের মনে আছে, সেই বিদ্যুৎ আর পানির দাবিতে আন্দোলন করতে গিয়েছিল এবং বিএনপির এক নেতা সেই এলাকার মানুষের ধাওয়াও খেয়েছিল, সেটাও আপনাদের মনে আছে নিশ্চয়ই। আমরা কিন্তু এই যে পানির ব্যবস্থা, আমরা কিন্তু সেই ব্যবস্থা যথেষ্ট উন্নতি করেছি। এখানে একটি কথা বলবো, সেটা হলো পানির ট্যাঙ্কি যার যার নিজের, এটা অন্তত 6 মাস অন্তর অন্তর আপনাকে পরিষ্কার করতে হবে। আপনি যদি ভালো স্বাস্থ্যকর পানি চান, সেই ব্যবস্থাটা অবশ্যই আপনার নিজেরই করতে হবে। পাইপগুলি ঠিক আছে কিনা নিজের দেখতে হবে। তাছাড়া প্রতি বাড়ির এলাকায় নিজের পানির ট্যাঙ্কি তো ঠিক করবেনই, পাশাপাশি আশেপাশেও দেখতে হবে। মশার উপদ্রব থেকে বাঁচার জন্য কোথাও যেন পানি জমে না থাকে, সেদিকে বিশেষভাবে দৃষ্টি দিতে হবে। নিজের ঘর বাড়ি সেই সাথে সাথে আশেপাশেও যেন কখনো পানি জমে না থাকে, মশার প্রজনন জন্ম যেন ক্ষেত্র যেন তৈরি না হয়, সেদিকে বিশেষভাবে দৃষ্টি রেখে পরিষ্কার পরিচ্ছন্ন থাকার ব্যবস্থা করবেন। দ্বিতীয়টা হচ্ছে আপনার বিদ্যুতের জন্য হাহাকার ছিল। আমি যখন 96 সালে সরকার গঠন করি, মাত্র 1600 মেগাওয়াট, আমরা বাড়িয়েছিলাম 4300 মেগাওয়াটে। বিএনপি 2001-এ আসলো, আবার তা কমে গেল, তখন 3200 মেগাওয়াট। সেই জায়গা থেকে শুরু করে আজকে আমরা বিদ্যুৎ উৎপাদন বাড়িয়েছি, কিন্তু উৎপাদন বাড়ানোর সাথে সাথে মানুষের বিদ্যুৎ ব্যবহারও তো বেড়ে গেছে। এখন তো মানুষ আর লাকড়ি চুলা রাঁধে না, গ্যাসও ব্যবহার করে অথবা ইলেকট্রিক রাইস কুকারে রান্না করে। সেই সাথে মোবাইল ফোন, ল্যাপটপ, টেলিভিশন, এই সবার হাতে মোবাইল ফোন তো আওয়ামী লীগ সরকারই তুলে দিয়েছে। বিএনপির আমলে মাত্র একটা ব্যবসা ঢাকা চট্টগ্রাম ছাড়া চলতো না, একটা মোবাইল কিনতে 1,30,000 টাকা লাগতো, ফোন করলে ধরলে 10 টাকা, করলে 10 টাকা। আজকে সবার হাতে হাতে মোবাইল ফোন আওয়ামী লীগ সরকার তুলে দিয়েছে। আজকে আধুনিক প্রযুক্তি, ডিজিটাল সিস্টেম সারা বাংলাদেশে আমরা করেছি, ঢাকা শহর ঘরে বসে বিদেশেও কাজ করে পয়সা উপার্জন করা যায়। এই যে বিদ্যুৎ অতিরিক্ত ব্যবহার হচ্ছে, সেখানে আমার অনুরোধ থাকবে বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হন। ঘর থেকে বেরোলে সুইচটা অফ করে রাখবেন। চার্জারগুলি লাল বাতিতে যেন জ্বলে না থাকে, লাল বাতি জ্বলে থাকলেই কিন্তু বিদ্যুৎ বিল উঠতে থাকবে। আমরা কিন্তু প্রচুর ভর্তুকি দিতে হয়। কেন এই ভর্তুকি দেওয়া লাগবে? যে যতটুকু ব্যবহার করবেন ততটুকু আপনাকে বিল শোধ দিতে হবে, উৎপাদনের খরচটা আপনাকে অবশ্যই দিতে হবে, নইলে আপনি বিদ্যুৎ পাবেন কোত্থেকে? কিন্তু সেখানে আপনাকে সাশ্রয়ী হতে হবে যাতে বিল কমে। পানির বিল যাতে কমে, ওই কল ছিঁড়ে রেখে ওই কাপড় কাচছেন, অথবা কেউ দাড়ি শেভ করছেন, অথবা কেউ দাঁত মাজছেন, সেটা করবেন না।
তার জন্য মগ ব্যবহার করেন, বালতির পানি ব্যবহার করেন, যেন পানির অপচয় না হয়। মনে রাখবেন যে আপনি যত অপচয় করবেন আপনার তত বেশি বিল বাড়বে। কাজে সেদিকে আপনি যদি বিল কমাতে চান আপনাকে সাশ্রয়ী হতে হবে। সেইভাবে আমরা কষ্ট করে দিচ্ছি, উৎপাদন করে দিচ্ছি, কিন্তু সেই সাথে সাথে ব্যবস্থা করতে হবে। বর্জ্য ব্যবস্থাপনায় আপনাদের সহযোগিতা দরকার। যেখানে সেখানে যত্রতত্র ময়লা না ফেলা, নির্দিষ্ট জায়গায় ফেলা, এবং সিটি কর্পোরেশনকে এটাই বলবো যে নির্দিষ্ট জায়গায় ফেলে সেই ময়লাগুলির জন্য সংগ্রহ করে যেগুলি যথাযথ ব্যবস্থাপনা করা, যাতে শহরটা পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। সামনে কোরবানির ঈদ আসবে, আমাদের আরেকটা অনুরোধ, যেখানে সেখানে পশু কোরবানি দেবেন না। তাতে প্রত্যেকটা জায়গা নষ্ট হয়, আবর্জনা হয়। সেই ক্ষেত্রে আমার সিটি কর্পোরেশন না, সারা বাংলাদেশেই আমার এটা নির্দেশ রয়েছে, এবং আমি এটা আরও উদ্যোগ নেব যে প্রত্যেক জায়গায় কোরবানির জন্য, পশু কোরবানির জন্য আধুনিক প্রযুক্তি সম্পন্ন ব্যবস্থা রাখতে হবে। যার যার পশু নিয়ে যাবে নাম্বার থাকবে, সেটা কাটা হলে সেটা পরিষ্কার করে তার কাছে তার জিনিস পৌঁছে দেবে। আর একটা পশু যখন জবাই হয় তার রক্ত, চামড়া, হাড়, এমনকি বর্জ্যগুলিও কিন্তু কাজে লাগে, সেগুলো কিন্তু রিসাইকেল করা যায়। এই যেখানে সেখানে এগুলি না করা, সে বিষয়ে সবাইকে অবশ্যই নজর রাখতে হবে। আরেকটা অনুরোধ করব, এখানে আমাদের আর্কিটেক্ট, ইঞ্জিনিয়ার, তাদেরও একটু বেখেয়ালিপনা আছে। একটা পুকুর দেখলে সেখানে একটা দালান তোলার প্রবণতা, অথচ এই ঢাকা শহর এক সময় খাল পুকুর ভরা ছিল, বাতাসটা ঠান্ডা থাকতো, এত চমৎকার ছিল। বেশিরভাগ খাল বন্ধ হয়, সেখানে বক্স কালভার্ট করা হয়েছে, নয় বন্ধ করে দালান কোঠা করা হয়েছে। পুকুরগুলি একে একে প্রায় বন্ধ। কাজে এগুলি এখন খালগুলি অনেকগুলি উদ্ধার করা হচ্ছে, কিন্তু দয়া করে যেখানেই যে পরিকল্পনা নেন জলাধারগুলি সংরক্ষণ রাখবেন। জলাধার সংরক্ষণ রাখলে বাতাসটাও পরিচ্ছন্ন থাকে, এত গরম হয় না, কারণ এত ইলেকট্রিক জিনিস ব্যবহার হয়, এত ওয়েব চলে, মোবাইল ফোন থেকে শুরু করে সব ক্ষেত্রে, যার জন্য বাতাসটা পলিউশন হয়। সেদিকে বিশেষভাবে সকলকে নজর দিতে হবে। আর যেখানে সেখানে এই একটু জায়গা পেলেই একটা নির্মাণ কাজ, সেটা হবে না, পরিকল্পিতভাবে করতে হবে। যেগুলি হয়ে গেছে কিছু করার নেই, কিন্তু তারপর আমি বলবো পার্কগুলি করা হয় খুব সুন্দর, কিছুদিন পরে দেখা যায় যে সে পার্কে বাচ্চাদের খেলার জিনিস নষ্ট, ময়লা আবর্জনা, আড্ডাখানা অথবা মাদক সেবনের জায়গা হয়ে যায়। এখানে আমাদের ওয়ার্ড কমিশনার আছেন, সিটি কর্পোরেশন আছেন, এবং স্থানীয় লোক আছে। আপনার যার যার এলাকা অবশ্যই আপনাকে দেখতে হবে এই পার্কগুলি যেন এভাবে যথেচ্ছাচার ব্যবহার না হয়, মাদকা সেবনের জায়গা না হয়, আর সেই জায়গাগুলি যেন নষ্ট না হয়। যার যার ওয়ার্ডের সৌন্দর্য বর্ধন, পরিচ্ছন্নতা এবং সেগুলিকে সুন্দর করা, এটা কিন্তু প্রত্যেকের দায়িত্ব। মনে রাখতে হবে জনগণ ভোট দিয়ে আপনাদেরকে নির্বাচিত করেছে, যে আপনার এটা দায়িত্ব এই কাজগুলি করার। সেইভাবে আপনারা যদি উদ্যোগ নেন, অবশ্যই সরকারের পক্ষ থেকে সব রকম সহযোগিতা বা সিটি কর্পোরেশন থেকে সেই সহযোগিতা আপনারা পাবেন। পার্কগুলি পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন, সেটাই আমরা চাই। ইতিমধ্যেই আমরা চাই যে আমাদের দেশ যত উন্নতি হচ্ছে, মানুষের অর্থনৈতিক কার্যক্রম বাড়ছে, সেই সাথে তাল মিলিয়ে চলতে হয়। ইতিমধ্যে মেট্রো রেল আমরা করে দিয়েছি, এবং এটাতে একটা শেষ হয়েছে, ঢাকা শহরে আরও কয়েকটা মেট্রো রেল হবে। কিছু উপর দিয়ে যাবে, কিছু পাতাল দিয়ে যাবে, সেইভাবে কিন্তু আমরা পরিকল্পনা করেছি, সেইভাবে পরিকল্পনা মাফিক আমরা এগিয়ে যাব। এলিভেটেড এক্সপ্রেসওয়ে করে দিয়েছি, ঢাকার সঙ্গে অন্যান্য জেলা সংযোগ সেটা যাতে আরও সহজ হয় সে ব্যবস্থা করা হচ্ছে। আর ঢাকার আশেপাশে 4টা কর্নারে 4টা হোলসেল মার্কেট, শুধুমাত্র কারওয়ান বাজার এক একটা জায়গার উপর নির্ভরশীল থাকে, লোক সংখ্যা বেড়ে গেছে, সেটা না করে আমরা 4 জায়গায় 4টা হোলসেল মার্কেট করে, যাতে মানুষ বাইরের থেকে পণ্য আনতে পারে, আবার সহজে মানুষ সেটা কিনতে পারে এবং পরিবহন করতে পারে, সেই সুযোগটা সৃষ্টি করার ব্যবস্থাও আমরা নিয়েছি। আমরা ট্রাক টার্মিনাল, বাস টার্মিনাল সেগুলো আরও উন্নত মানের করা, এবং সেটাও এইভাবে হিসাব করে করা, সেটার দিকে আমাদের দৃষ্টি আছে, সেটা আমরা করতে চাই। সব থেকে বড় কথা, পরিবেশ রক্ষার জন্য আপনাদের কাছে আমার অনুরোধ, যার যেখানে একটু জায়গা আছে আপনারা একটু গাছ লাগান।
একটা ফুলের গাছ লাগান, একটা ফলের গাছ লাগান, যাই লাগান, একটু কিছু লাগান। ছাদ বাগান, এখন তো ছাদ বাগান একটা নতুন, এই ছাদটা যদি আপনার মাথার উপরে থাকে আপনার ঘরটা কিন্তু ঠান্ডা থাকে। কাজে সেদিকে লক্ষ্য রেখেও আপনি সেখানে একটু তরিতরকারি ফলমূল যাই করেন, নিজের হাতের বোনা একটা গাছের একটা ফল বা কিছু ছিঁড়ে নিয়ে খেতে বা দেখতে সেটাও তো ভালো লাগবে। কাজে সেইভাবে আপনারা করবেন। পাশাপাশি যাদের গ্রামের বাড়ি আছে সেখানেও যেন এই কোনো অনাবাদি জমি না থাকে সেদিকে বিশেষভাবে দৃষ্টি দেবেন। ইতিমধ্যে আমরা যেমন আমাদের যারা পরিচ্ছন্ন কর্মী তাদের ফ্ল্যাট করে দিচ্ছি, আবার বস্তিবাসীদের জন্য ভাড়া ভিত্তিক ফ্ল্যাট নির্মাণ করে দিচ্ছি। যে বস্তিতে যে ভাড়ায় থাকে সেরকমই ভাড়া দিতে হবে, কিন্তু থাকবে তারা ফ্ল্যাটে। শুধু বড় লোকরা ফ্ল্যাটে থাকবে সেটা তো হতে পারে না। আবার ওই রিক্সাওয়ালা থেকে শুরু করে দিনমজুরও ফ্ল্যাটে থাকবে। আমরা সেইভাবেই স্বল্প ভাড়া, কেউ যদি প্রতিদিনের ভাড়া দিতে চায় সে ব্যবস্থা আছে, কেউ যদি 7 দিনে ভাড়া দিতে চায় সে ব্যবস্থা হবে, কেউ মাসে ভাড়া দিতে চাইলে সে ব্যবস্থা হবে। সেইভাবেই আমরা ইতিমধ্যে 300 পরিবার তুলেছি। আস্তে আস্তে আমরা ঢাকায় কোনো বস্তি, ওই কাঁচা বস্তি, অস্বাস্থ্যকর অসুস্থ পরিবেশ থাকবে না, সুন্দর পরিবেশে সবাই বসবাস করবে, সেইভাবে করে দেব। সেই পদক্ষেপও আমরা নিয়েছি। মানুষের কল্যাণেই কাজ করা, এটাই আমাদের লক্ষ্য। সেই লক্ষ্য নিয়েই আমরা কাজ করি। আপনারা ভোট দিয়ে নির্বাচিত করেছেন, আপনাদের প্রতি আমাদের কৃতজ্ঞতা জানিয়ে বলবো। আজকে অনেক বস্তিবাসী আছে, আপনারা জানেন যে আমি সিদ্ধান্ত নিয়েছি 2020 সালে যখন মুজিব বর্ষ আমরা উদযাপন করি তখন কোভিড-19, আমরা প্রোগ্রাম নিলাম মুজিব বর্ষ উপলক্ষে বাংলাদেশের প্রতিটি ভূমিহীন গৃহহীন মানুষকে বিনামূল্যে তার নিজের এলাকায়, যার যার জেলা উপজেলা ইউনিয়ন বা এলাকায়, সেখানে তাদেরকে 2 কাঠা জমি এবং একটা ঘর, 2 কামরা বিশিষ্ট, একটু বসার জায়গা, একটা পাকের ঘর, টয়লেট, ওয়াশরুম আর সুপেয় পানির ব্যবস্থা, বিদ্যুতের ব্যবস্থা সেভাবে করে দেব। খাস জমি যেখানে পাওয়া যায় সেখানে খাস জমি, আর যেখানে খাস জমি পাওয়া যাবে না সেখানে আমি আরেকটা ফান্ড তৈরি করেছি। সেই ফান্ডে বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাস্ট থেকে আমি 5 কোটি টাকা দিয়েছি। আমরা আমাদের বোর্ড আমরা 5 কোটি টাকা দিয়েছি এবং আরও অনেকে অনুদান দিয়েছেন। আমরা যেখানে জমি পাওয়া যাচ্ছে না জমি কিনে আমরা এই ভূমিহীন গৃহহীন মানুষকে ঘর করে দিচ্ছি। ঢাকা শহরে বস্তিবাসী অনেকেই নানা কারণে এখানে বস্তিতে আসে। কেউ যদি নিজের জায়গায় ফিরে যেতে চায়, যদি তার নিজের ভিটা মাটি থাকে সেখানে বিনা পয়সায় ঘর তৈরি করে দেব, তাকে ঋণের ব্যবস্থা করব, জীবন জীবিকার ব্যবস্থা করে দেব, ছেলে মেয়েদের পড়ার ব্যবস্থা করে দেব। আর যার কিছু নেই তার জন্য এই আশ্রয় প্রকল্পে ঘর তৈরি করে দেব। শহরের এই কষ্টকর জীবন না পালন করে নিজের বাড়িতে ফিরে যেতে পারবে এবং সুন্দরভাবে বাঁচতে পারবে। ঘরে ফেরা কর্মসূচি নিয়েছি, সেটা আমরা করব। আমাদের যুব সমাজ লেখাপড়া শেখার পরে কাজ পায় না, আমরা স্টার্ট আপ প্রোগ্রাম, সেখানে যারা কম্পিউটার শিখবে, ভালো ডিজিটাল সিস্টেম শিখবে, তারা ছাড়াও অন্য সকলেই সেখানে এই ব্যবসা বাণিজ্য করতে পারবেন। এক ব্যক্তি যাতে ব্যবসায় প্রতিষ্ঠান খুলতে পারে তাই কোম্পানি আইন পরিবর্তন করে আমরা মাত্র একজন একটা কোম্পানি খুলতে পারবে সেই ব্যবস্থাও করে দিয়েছি। আবার অনেকে মিলেও করতে পারেন। একটা কর্মসংস্থান ব্যাংক করেছি, যে ব্যাংকে বিনা জামানতে আমাদের তরুণরা অন্তত 2 লাখ টাকা করে আপনারা নিতে পারেন। এককভাবে বা বন্ধুবান্ধব মিলে যে কোনো একটা ব্যবসা দাঁড় করাতে পারেন। অর্থাৎ একটা চাকরির সন্ধানে কোনো একটা পাশ করে না ছুটে বেরিয়ে নিজেই নিজের বস হবেন, নিজেই চাকরি দেবেন, নিজেই উদ্যোক্তা হবেন, নিজেই চাকরি দিতে পারবেন, সেইভাবেই তরুণদের জন্য সুযোগ সৃষ্টি করে দেওয়া হচ্ছে এবং তার জন্য ট্রেনিং করে দেওয়া হয়। সারা বাংলাদেশে আমরা কম্পিউটার ট্রেনিং এবং ইনকিউবেশন সেন্টার করে দিচ্ছি। স্কুলে স্কুলে আমরা সেখানে কম্পিউটার ল্যাব তৈরি করে দিচ্ছি। ট্রেনিংয়ের সাথে সাথে সব ধরনের সুযোগ আমরা করে দিচ্ছি। দেশে না
বিদেশে কাজ করতে গেলে ট্রেনিং দিয়ে উপযুক্ত হয়ে যাওয়া ভালো। দালাল ধরে টাকা খরচ করে যে ওই ভূমধ্যসাগরে ডুবে মরার থেকে নিজের দেশে থেকে কাজ করলে অনেক লাভবান হয়। কাজে এইভাবে কিন্তু মানুষকে একটু উজ্জীবিত করতে হবে। আর আমি মনে করি যে আমাদের যুব সমাজ লেখাপড়া করতে হবে, মাদক, নেশা, দুর্নীতি, জঙ্গিবাদ, সন্ত্রাস এর থেকে দূরে থাকতে হবে। কারণ এক একটা পরিবারকে ধ্বংস করে দেয় একটা মাদকাসক্ত সন্তান যদি থাকে, তাহলে মা বাবাকে কষ্ট দেওয়া কেন, নিজেকে কষ্ট দেওয়া কেন? কারণ যারা বেশি মাদক সেবন করে পরবর্তীতে নিজেরাও তো অসুস্থ হয়ে যায়, নিজেদেরও ঘর সংসার হয় না, কিছুই হয় না। সেইভাবে আমি মনে হয় জনগণের মনে একটা সচেতনতা সৃষ্টি করা দরকার, যেন মাদক থেকে দূরে থাকবে এবং নিজের পায়ে দাঁড়াবে, নিজে কাজ নিজে করে খাবে, আত্মমর্যাদা নিয়ে বাঁচবে, আত্মসম্মান নিয়ে বাঁচবে, সেইভাবেই নিজেকে গড়ে তোলা, সেটাই আমরা চাই। আওয়ামী লীগ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের নেতৃত্বে এদেশের মানুষের জন্য স্বাধীনতা এনে দিয়েছে। আওয়ামী লীগ জনগণের সেবা করে। 1975 সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবকে হত্যার পর অবৈধভাবে অস্ত্রের মাধ্যমে সংবিধান লঙ্ঘন করে যারা ক্ষমতা এসেছিল এবং একের পর এক দীর্ঘ 21 বছর এই দেশের মানুষের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে। দেশ তো একটু এগোতে পারেনি। স্বাধীনতার পর একটা যুদ্ধবিধ্বস্ত দেশ, 1 কোটি মানুষ শরণার্থী আশ্রয় নিয়েছিল ভারতে। 30 লক্ষর উপরে মানুষ শাহাদাত বরণ করেছে। গণহত্যার শিকার হয়েছে বহু পরিবার, বুদ্ধিজীবী সহ বিভিন্ন মানুষ। সারা বাংলাদেশ বিধ্বস্ত। 1 টাকা রিজার্ভ মানি নাই, কারেন্সি নোট নাই। তার উপর নির্যাতিত মা বোন, তাদের চিকিৎসা পুনর্বাসন, আহত মুক্তিযোদ্ধা, তাদের চিকিৎসা পুনর্বাসন, প্রতিটি শহীদ পরিবারকে আর্থিক সহায়তা দেওয়া, স্কুল, কলেজ, মসজিদ, মাদ্রাসা সব কিছু, যে রাস্তাঘাট, পুল, ব্রিজ, রেল ব্রিজ সবই তো ধ্বংসপ্রাপ্ত। সেই ধ্বংস স্তূপের উপর দাঁড়িয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব যাত্রা শুরু করেছিলেন। সময় পেলেন মাত্র 3 বছর 7 মাস। এই 3 বছর 7 মাসের মধ্যেই এই বাংলাদেশকে সেই ধ্বংসস্তূপ থেকে উন্নত করে বিশ্বে একটা মর্যাদার আসনে নিয়ে আসেন। জাতিসংঘ বাংলাদেশকে স্বল্পোন্নত দেশে স্বীকৃতি দেয়। মাথাপিছু আয় ছিল মাত্র বোধহয় 97 মার্কিন ডলার, সেটা 277 মার্কিন ডলারে উন্নীত করেছিলেন জাতির পিতা। প্রবৃদ্ধি 9 ভাগে উন্নীত করেছিলেন, যা আজ পর্যন্ত আমরা কোনো সরকার কেউ করতে পারি নাই, কিন্তু তিনি যা করেছিলেন। খাদ্য উৎপাদন বৃদ্ধি, পুষ্টি সব কিছু করার জন্য ব্যবস্থা নিয়েছিলেন। বাংলাদেশের মানুষ ধীরে ধীরে সেই যুদ্ধের ভয়াবহতা, ধ্বংসস্তূপ থেকে তারা নতুন প্রাণ ফিরে পাচ্ছিল। জাতিপিতা বলেছিলেন, এই ঘুরে ধরা সমাজ ভেঙে আমি নতুন সমাজ গড়ে তুলব, কিন্তু সেই সুযোগ আর তাকে দেওয়া হলো না। বঙ্গবন্ধু শেখ মুজিবকে হত্যার পর কি হলো? এই দেশ আর এগোতে পারেনি। মাথাপিছু আয় সবসময় নিচের দিকে মাইনাস ছিল। দেশের মানুষের হাহাকার, প্রতি বছর দুর্ভিক্ষ লেগেই থাকতো। আমি নিজে দেখেছি সারা বাংলাদেশ ঘুরে। যে কারণে আওয়ামী লীগ 96 সালে সরকার গঠন করার পর আমরা যে উদ্যোগগুলি আমরা নিয়েছিলাম, তার শুভ ফল দেশের মানুষ পেতে শুরু করেছিল। সেখানে একটা চক্রান্ত হলো। সেই চক্রান্ত করে আমাদের আসতে দেওয়া হয়নি ক্ষমতায়। আবার 8 বছর। আমি ধন্যবাদ জানাই আমাদের ঢাকা আওয়ামী লীগ, মহানগর আওয়ামী লীগের নেতৃবৃন্দ, কর্মী ভাই আর সহযোগী সংগঠন নেতৃবৃন্দ, কর্মী ভাইকে 2007-এ যখন আমাকে গ্রেপ্তার করা হয়, তখন তার প্রতিবাদ করেছেন। তখন অনেকেই অনেক রকম মন্তব্য করেছেন, কিন্তু আমাদের যারা নিবেদিত প্রাণ কর্মী তারা কিন্তু ঠিক ছিলেন। একই 15 দিনের মধ্যে 25 লক্ষ সিগনেচার কালেক্ট করে সেই তত্ত্বাবধায়ক সরকারের অফিসে নিয়ে যান। ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক তারাও আন্দোলন করেন। আর যার ফলে আমরা আবার গণতন্ত্র ফিরে পাই। সেই গণতন্ত্রতে আমরাই লড়াই করেছি, আমাদেরই মানুষ জীবন দিয়েছে এবং গণতান্ত্রিক ধারা অব্যাহত আছে। 2008-এ নির্বাচন হয়। সেই নির্বাচনে আওয়ামী লীগ এককভাবে
233টা সিট পেয়েছিল এই 300 সিটের মধ্যে। আর বিএনপি তাদের 20 দলীয় জোট জামাত সহ সিট পেয়েছিল মাত্র 30টি। ওই 30টি মাত্র সিট পেয়েছিল। এরপর থেকে তারা নির্বাচন বিমুখ, নির্বাচন ঠেকাও, নির্বাচন বন্ধ করো। আর এই দেশটা তো তারা কোথায় নিয়ে গিয়েছিল? সন্ত্রাস, জঙ্গিবাদ, অস্ত্র চোরা কারবারি। ওই তারেক জিয়া তো অস্ত্র চোরা কারবারি মামলায় সাজাপ্রাপ্ত আসামি। ওখানে বসে এখন নানাভাবে ওই অগ্নি সন্ত্রাস দিয়ে মানুষ মারা, মানুষ খুন করা, আগুন দিয়ে মানুষকে পোড়ানো, এইসব কাজ করে বেড়ায়। আওয়ামী লীগ সরকার এসে এই বাংলাদেশকে এই অস্ত্র চোরা কারবারির যে রুট সেটা আমরা বন্ধ করেছি। ভারতে উলফা থেকে শুরু করে যেখানে যেখানে যারা অস্ত্র সাপ্লাই দিত সেগুলো আমরা বন্ধ করেছি। তাদেরও যাতে শান্তি আসে, তাদের ওই 7 সিস্টার সেই ব্যবস্থাটি কিন্তু আওয়ামী লীগ করেছে। এটা সবথেকে বড় কাজ। এবং আমাদের যে ল্যান্ড বাউন্ডারি সেটাও আমরা এনক্লেভ এক্সচেঞ্জ করে সারা বিশ্বের দৃষ্টান্ত স্থাপন করেছি। বিশাল সমুদ্র সীমা আমরা জয় করেছি। যারা আগে ক্ষমতা ছিল তারা তো ব্যাপারে কোনো উদ্যোগই নেয়নি, জানতোই না, আসছিল লুটপাট করতে, দুর্নীতি করতে, অস্ত্র চোরা কারবারি করতে, সেটাই ব্যস্ত ছিল, আর মানুষ খুন করতে। 21 আগস্ট গ্রেনেড হামলা থেকে শুরু করে যত রকমের মানুষ করে আওয়ামী লীগের নেতাকর্মীর উপর অত্যাচার, ধরে নিয়ে তাদের উপরে অত্যাচার, দিনের পর দিন এই অত্যাচারই করতে পেরেছে। আজকে অন্তত বলতে পারি 2009 থেকে এই পর্যন্ত আজকের বাংলাদেশ, আমরা 2021 সালের স্বাধীনতা সুবর্ণ জয়ন্তী এবং জাতির পিতার জন্মশতবার্ষিকী যখন উদযাপন করি তখনই বাংলাদেশ উন্নয়নশীল দেশের মর্যাদা পেয়েছে। 2026 থেকে উন্নয়নশীল দেশ হিসেবে বিশ্বে মাথা উঁচু করে আমরা চলবো। আমাদেরকে সেইভাবে প্রস্তুতি নিতে হবে এবং সেটাই আমি আমাদের সকল দেশবাসীকে, নেতাকর্মী সবাইকে বলবো যে আমাদের উন্নয়নের ধারাটা অব্যাহত রেখে এগিয়ে যেতে হবে, সেটাই আপনারা যাবেন। আজকে বঙ্গবাজারে ক্ষতিগ্রস্তদের যতটুকু পেরেছি আমরা সাহায্য করেছি। আজকে এই দোকানটা হয়ে এই কিছুক্ষণ আগেই আপনারা জানেন যে মার্কেটটা উদ্বোধন করলাম। এটা হয়ে গেলে পরে সুষ্ঠুভাবে, সুন্দরভাবে পরিবেশে আপনারা আপনাদের ব্যবসা চালাতে পারবেন, সেই ব্যবস্থাটা আমরা করেছি। আর মার্কেটে যারা ক্ষতিগ্রস্ত তাদেরকে আমরা ইতিমধ্যে, এখন তো আমি সরাসরি সব কিছু অনলাইনে পাঠিয়ে দিই বিকাশের মাধ্যমে এবং মোবাইল ফোনের মাধ্যমে তাদেরকে আর্থিক সহায়তা তখন আমরা দিয়েছি। এই নতুনভাবে আবার দোকান করতে গেলে আমি জানি হয়তো কিছু সহযোগিতা লাগতে পারে, সেখানেও কতটুকু কি করা যায় আমি সেটা দেখব। এই মার্কেটটা যাতে অগ্নি নির্বাপন ব্যবস্থা থাকে সেটা করা হয়েছে। এখানে চারটা ভবন হবে, 10 তলা করে। মাঝখানে যেমন মালপত্র পরিবহন করা, আগুন লাগলে যেন সেটা অগ্নি নির্বাপনের ব্যবস্থা করা যায়, সব রকমের সুযোগ সুবিধা রাখা হবে। আমি মনে করি যে এটা আপনাদের জন্য নতুনভাবে বাঁচার একটা সুযোগ করে দেবে। আর তাছাড়া 4টা ভিত্তিপ্রস্তর স্থাপন করেছি। সারা ঢাকা শহর মিলেই আমরা একটা রিং রোড তৈরি করতে চাই। আর আন্তঃজেলা সংযোগটা যাতে আরও সহজ হয় সে ব্যবস্থাটাও আমরা করব। তা আজকে অন্তত বলতে পারি যে কিছুক্ষণ আগেই আমি আপনাদের এই কয়েকটি প্রকল্প আমি এটা তো ভিত্তিপ্রস্তর স্থাপন করলাম, ইনশাআল্লাহ এটার কাজ দ্রুত শেষ হবে। বঙ্গবাজার সরকার পাইকারি নগর বিপণী বিতান, বীর মুক্তিযোদ্ধা শেখ ফজলুল হক মনি সরণি, নজরুল সরোবর এবং হোসেন শহীদ সরোবর শিশু পার্ক, এগুলো আমি ভিত্তিপ্রস্তর স্থাপন করেছি। আপনারা সহযোগিতা করবেন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবক। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। প্রধানমন্ত্রী আপনার মূল্যবান